তো আজকে 17ই এপ্রিল 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 48তম ক্লাস এবং দণ্ডবিধির 16তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, গতদিন আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে, অর্থাৎ গতদিন আমরা 306 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 307 ধারা। 307 ধারা দেখেন, সবাই একটু আন্ডারলাইন করেন। ধারা 307 দেখেন, খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। আমরা বাংলা না জানলেও অধিকাংশেরই কিন্তু মুখস্থ যে অ্যাটেম্প টু মার্ডার মানে খুনের উদ্যোগ বা খুনের চেষ্টা। মানে আপনি একজন ব্যক্তিকে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন বা পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করতে গেছেন, খুন করতে গেছেন, বাট সে মারা যায় নাই। মারা না গেলে তাহলে সেটাকে কি বলে? উদ্যোগ বা চেষ্টা। যদি আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আরিফ সাহেব যদি ওমর ফারুক সাহেবকে গুলি করে, ওমর ফারুক সাহেব যদি মারা যায়, তখন গত কয়েকদিনের লেকচার অনুযায়ী আমরা জানি প্রথমত একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মারলে সেটাই নিন্দনীয় নরহত্যা। আর যেহেতু আরিফ সাহেব পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই নিন্দনীয় নরহত্যাটা করেছে, তাহলে সেটা কি বলে গণ্য হবে? খুন বলে গণ্য হবে। কিন্তু আরিফ সাহেব গুলি করলো, ধরেন গুলি তার লাগে নাই, গুলি তার কানের পাশ দিয়ে চলে গেছে, বা যে কোনো কারণে হোক তার লাগে নাই, তাহলে আরিফ সাহেব যে কাজটা করলেন এই কাজটাকে বলে হচ্ছে আপনার খুনের উদ্যোগ। কি বলে? খুনের উদ্যোগ। তাহলে খুন যদি হয়ে যেত তাহলে আরিফ সাহেব সাজা পেতেন 302 ধারায়। 302 ধারায়। আর খুন যেহেতু এখনো হয় নাই, মাত্র খুনের কি হয়েছে? উদ্যোগ হয়েছে। সে খুনের চেষ্টা বা উদ্যোগে একটা অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ 307 ধারায়। আমরা দেখবো, দেখেন 307 ধারায় 3 প্রকারের সাজা আছে। প্রথমটা দেখেন, অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড। আন্ডারলাইন করবেন, 10 বছর পর্যন্ত কারাদণ্ড। প্রথম যেটা, যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড। পাইছেন? লাল কলম দিয়ে আন্ডারলাইন করবেন, ওই যে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এটার অর্থ আসলে কি? যে আপনি গুলি করলেন, গুলি ওনার কোথাও টাচ লাগে নাই, ওনার কিছুই হয় নাই, বাট এই যে আপনি যে উদ্যোগটা নিলেন এইটার জন্যই শুধু আপনার সাজা হতে পারে কতদিন? 10 বছর পর্যন্ত। পরেরটা দেখেন, খুনের উদ্যোগের কাজের ফলে গোল দিবেন যদি আঘাত হয়। আঘাত শব্দটা গোল দিবেন। খুনের উদ্যোগের কাজের ফলে যদি কি হয়? আঘাত হয়। মানে মারা যায় নাই, বাট কি হয়েছে? গুলি ধরেন হালকা একটু তার লেগে গেছে, তার থেতলে লেগে গেছে, বা যে কোনো এক অঙ্গ প্রত্যঙ্গ লাগছে, অঙ্গ প্রত্যঙ্গে লাগছে। গুলি করছিল ধরেন মাথায় লাগছে, হাতে, মারা যায় নাই, কিন্তু কি হয়েছে? আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে অপরাধী আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ডে বা অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাহলে আপনি একটা জিনিস সাধারণভাবে চিন্তা করেন, যে শুধু খুনের উদ্যোগের সাজা যদি 10 বছর হয়, আঘাত টাঘাত কিছু হয় নাই, তাহলে আঘাত যদি লাগে সাজা একটু বেশি হওয়া উচিত না? তাহলে খুনের উদ্যোগের ফলে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সাজা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কত? 10 বছর। বুঝেন কিনা? তাহলে প্রথমটা পেলাম যে শুধু উদ্যোগে 10 বছর, আর উদ্যোগের ফলে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে যাবজ্জীবন বা 10 বছর। এবার পরেরটা দেখি, অ্যাটেম্পট বাই লাইফ কনভিক্ট। যাবজ্জীবন আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে, আঘাত দিয়ে শব্দটা কুল দেন, খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। এটার অর্থ কি? মানে একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে যিনি দণ্ডিত ব্যক্তি, তিনি যদি আঘাত দিয়ে কাউকে খুনের চেষ্টা করে, তিনি যদি আঘাত দিয়ে কাউকে কি খুনের চেষ্টা করে, তাহলে ওনার ক্ষেত্রে সাজার পরিমাণ বেড়ে যাবে, ওনার মৃত্যুদণ্ডেও দণ্ডিত করা যাবে। তাহলে এখানে মৃত্যুদণ্ড কিন্তু একমাত্র সাজা না, এখানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কি 10 বছর পর্যন্ত কারাদণ্ড। ওই পাঠটুকার লেখা লাগবে না, এটুক আগেরটার মতো, যে সর্বোচ্চ সাজা ওনাকে দিতে পারে কত? মৃত্যুদণ্ড। অথবা যেহেতু আঘাত দিছে, আঘাত দিলেই তো আগেরটাই পেলাম, যাবজ্জীবন কারাদণ্ড বা কত? 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন এখানে একটা জিনিস মনে করেন, যে একটা লোক মনে করেন জেলখানায় গেছে, জেলখানায় ধরেন ওই যে বাংলা সিনেমা দেখতে বলি, তখন দণ্ডবিধি আপনার জন্য ইজি হবে বিষয়টা। বাংলা সিনেমায় ধরেন নায়ক জসিম একটা অপরাধ করে কারাগারে গেছে। কারাগারে গিয়ে সে দেখলো যে যে কারাগারে তার বাপের হত্যাকারী যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেছে। জাম্বুরে চিনেন তো? জাম্বুরে দেখে তার রাগ করে উঠছে, আর জাম্বুও তারে মারা শুরু করছে জসিম রে। এখন জাম্বু ওই মুহূর্তে কি ছিল? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে সে জাম্বু যদি কারাগারের ভিতরে জসিম রে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, ঘুষিও দুই একটা দেয়,
তাহলে জাম্বুর তো নতুন মামলা হবে তার বিরুদ্ধে, আবার যদিও সে কারাগারের ভিতরে আছে। তাহলে ওই মামলায় যে খুনের উদ্যোগ নিল, আঘাত করলো, তাহলে জাম্বুর এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা কি হতে পারে? বুঝেন কিনা? মৃত্যুদণ্ড। আর জাম্বু যদি ওই মুহূর্তে জসিমরে ওই কারাগারের ভিতরেই মেরে ফেলতো, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউরে খুন করে, তার একমাত্র সাজা কি? মৃত্যুদণ্ড। কত দাঁড়ায়? 303 দাঁড়ায়। এখন এখানে একটা জিনিস মজার, যেটা হচ্ছে যে 303 ধারায় একমাত্র সাজা মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কিন্তু এই জায়গা 307-এ কিন্তু একমাত্র সাজা মৃত্যুদণ্ড না, অর্থাৎ তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবনও হতে পারে, অথবা কি 10 বছর সশ্রমও হতে পারে। তাহলে আমরা 307-তে 3 প্রকার সাজা পেয়েছি। 307 ধারায় বলছে অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার, খুনের উদ্যোগের সাজা 3 প্রকার। প্রথমে যদি শুধু আঘাত করে 10 বছর, সরি কোনো আঘাত করে না, শুধু উদ্যোগ নিছে, 10 বছর পর্যন্ত হতে পারে। হত্যার উদ্যোগ নিয়ে আঘাত করছে কিন্তু মারা যায় নাই, সেক্ষেত্রে যাবজ্জীবন বা 10 বছর। আর ওই আঘাতটা যদি খুনের উদ্যোগের সময় করে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তাহলে উনার সর্বোচ্চ সাজা হতে পারে কত? কত? মৃত্যুদণ্ড। 307 বুঝছেন কিনা? কি ভাই? হ্যাঁ হ্যাঁ, 303-এ, 303-এ শুধু একমাত্র মৃত্যুদণ্ড, সাথে এখন কি আপনি বুঝতে চাচ্ছেন কি সেটা বলেন। আচ্ছা, 308 ধারা দিয়ে একটু লিখতে হবে আপনাদের এখানে, যার লেখা নাই সে একটু লেখেন। হ্যাঁ বলেন। কেন আর একটা নাই কেন? পুরনটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? কত সংস্করণ? পঞ্চমই তো আমি আপনাদের পড়াচ্ছি, ওই পেজে যান। ওই পেজে আছে, ওই যে পাইছেন? হ্যাঁ। আচ্ছা, 308 ধারা দিয়ে লেখেন। 308 ধারা, ধারা 308 দিয়ে লেখেন নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। নিন্দনীয় নরহত্যার উদ্যোগ বা অপরাধজনক নরহত্যার উদ্যোগ। বইতে লেখেন ভাই, বইতে ওই যে যে জায়গা 307 আছে সে জায়গা 308 লেখেন, কারণ ওই পড়ার সময় আপনি আর খাতা খুঁজে পাবেন না। নরহত্যার উদ্যোগ। নিন্দনীয় ধারা 308 দিয়ে লেখেন নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। উদ্যোগ লিখছেন? লেখেন 3 বছর পর্যন্ত সাজা, মানে হাইপেন দিয়ে লেখেন সাজা 3 বছর পর্যন্ত। সাজা 3 বছর পর্যন্ত লিখছেন? সংক্ষেপে লিখলাম। তবে, তবে আরে এত কথা কোন কা, যা বলি ওনাকে লিখতে দেন। তবে আঘাত করলে 7 বছর পর্যন্ত। তবে আঘাত করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। হ্যাঁ আবার বলি শুনেন, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ 308 ধারা সমান সমান লিখবেন নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, তারপরে হাইপেন দিয়ে লিখেন সাজা 3 বছর পর্যন্ত। 3 বছর পর্যন্ত। তবে আঘাত করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। লিখেছেন? তানভীর, আবার কারেন্টে শক খায় যেন ফিট হয়ে যায় না। আচ্ছা শুনেন, এই লিখতেন যে আমি একটু ব্যাখ্যা দিই শুনেন। ধরেন সমীরণ সাহেব বলেন, ধরেন বসা নিয়ে আপনার আর রতিন সাহেবের ভিতর হঠাৎ করে ঝগড়া বা তর্ক বাক বিতণ্ডা হয়েছে। এখন রতিন সাহেব যদি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হইয়া আপনাকে এমন একটা আঘাত করলো আপনি মারা গেছেন, তখন এটা, এই যে যে নিন্দনীয় হত্যা তো হয়েছে, এটাকে খুন বলে গণ্য হতো কি হতো না?
খুন বলে গণ্য হবে না, কেন হবে না ব্যাখ্যা দেন। আমরা জানি যে এখানে কাজটা পরিকল্পনা অনুযায়ী করে নাই, এটা গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং তাৎক্ষণিক ভাবে যদি কোনো আকস্মিক উত্তেজিত হয়ে কোনো কাজ কেউ কাউকে হত্যা করে তাহলে সেটা খুন বলে বিবেচিত হবে না। আচ্ছা, এখন বিষয়টা যদি এরকম শুনেন যে রথিন সাহেব গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে মনে করেন রথিন সাহেবের গায়ে মানে প্রচুর শক্তি, উনি এই কাঠের চেয়ার একটা আপনার দিক ছুড়ে মারছে, কাঠের চেয়ার একটা রাগে সমীরনের গায়ে ছুড়ে মারছে, কিন্তু সমীরন সরে গেছে, সমীরনের গায়ে লাগে নাই। তাহলে রথিন সাহেব এই যে উদ্যোগটা নিলেন, এটা কি হত্যার উদ্যোগ নাকি নিন্দনীয় হত্যার উদ্যোগ? বলেন কোনটার উদ্যোগ? নিন্দনীয় হত্যার উদ্যোগ। তাহলে এই ক্ষেত্রে ওনার সাজা হচ্ছে 3 বছর। কতদিন? 3 বছর। আর যদি এরকম হয় যে যে চেয়ার ছুড়ে মারলেন ওই চেয়ার ছুড়ে মারাতে আমাদের সমীরন সাহেবের গায়ে আঘাত একটু লাগছে, তাহলে এই যে যে নিন্দনীয় হত্যার উদ্যোগী বা যেহেতু আঘাত লাগছে সেহেতু সাজা হবে কত? 7 বছর পর্যন্ত। বুঝেন কিনা? তো যদি আপনার নিন্দনীয় হত্যার শুধু উদ্যোগ, কোনো আঘাত টাঘাত লাগে নাই, সেক্ষেত্রে কত দিন? 3 বছর। আর যদি আঘাত লাগে সেক্ষেত্রে কত? 7 বছর পর্যন্ত। 7 বছর পর্যন্ত। তো আমাদের বইতে উদাহরণ আসবে এইভাবে, যে এইভাবে বলবে যে রথিন সমীরনের দিকে এমন আঘাত করতে উদ্যত হয় যে আঘাত যদি সমীরনের লাগতো এবং সমীরন যদি মারা যেত তাহলে সেটা খুন বলে গণ্য হতো না, খুন বলে গণ্য হতো না। এখন যদি যেহেতু রথিন যে যে উদ্যোগটা নিল তো সমীরনের কোনো আঘাত লাগে নাই, এই ক্ষেত্রে আহ রথিনের সাজা হতে পারে কতদিন? 3 বছর। কত ধারায়? 308 ধারায়। আর যদি কোনো প্রকার আঘাত লাগতো সেক্ষেত্রে কত? 308 কিন্তু কত? 7 বছর। কিন্তু যদি এরকম হতো যে রথিন আগের থেকেই বাড়ি থেকে পরিকল্পনা করে আসছে যে আজকে কোনো প্রকার আমার সাথে একটু বসা নিয়ে কোনো কথা বলুক, তখন রথিন সাহেব ঠিকই যখন সমীরন একটু বসছে যে বলছে যে ভাই একটু সরে বসেন, রথিন সাহেব গুরুতর উত্তেজিত হয়ে চেয়ার শুনে মারছে, সমীরন সরে গেছে, লাগে নাই, সমীরনের লাগে নাই, তাইলে এটা কি নিন্দনীয় হত্যার উদ্যোগ না খুনের উদ্যোগ? খুনের উদ্যোগ। তাইলে সাজা যত 307-এ 307, তাইলে সাজা হতো কত? 10 বছর পর্যন্ত। আর চেয়ারের যদি অর্ধেক একটু লাগতো তাহলে কি হয়ে যেত? যাবজ্জীবন বা 10 বছর। বুঝেন কিনা? 317। 307 আর 8 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা ওমর ফারুক সাহেব? 307 আর 8 বোঝা খুবই সহজ যদি আপনি খুন আর নিন্দনীয় হত্যা বুঝেন, যে আমি খুন করার উদ্যোগ নিছি, নিন্দনীয় হত্যার উদ্যোগ নিছি। যদি খুনের উদ্যোগ, যে কাজটা খুন হতো সেই কাজটা খুন হয় নাই কিন্তু আমি উদ্যোগ নিয়ে ফেলছি, তাহলে 307। আর যে কাজটা খুন হতো না সেটা হলো আমি আকস্মিক উত্তেজিত হয়ে করছি বা রাগ হয়ে করছি বা আমি আত্মরক্ষার অধিকার অতিক্রম করে করছি, সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে করছি, তিনি এই কাজটা নিন্দনীয় হত্যা হয় নাই, বাট যদি উদ্যোগ নাই সেক্ষেত্রে 308। আপনি কি নিন্দনীয় হত্যার খুন বুঝতেন? তো এটা ইজি, যে যে কাজটা আমি যে উদাহরণটা আপনাকে দিলাম আবারও বলি, যে যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী, যে এইভাবে সবাই শুনেন, আর একবার বলি, সবার সবার উদ্দেশ্যে আর একবার বলি, যে রথিন সাহেব দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসতেছে যে যদি বসার খারুল একাডেমিতে পড়ার সময় ওনার সাথে যদি কোন রকম সমীরণ যদি কোনো কথা বলে তাহলে সমীরণ রে আকস্মিক উত্তেজিত হয়ে রথিন সাহেব মেরে ফেলবে। এই জিনিসটা উনি কতদিন ধরে পরিকল্পনা করতেছে? অনেক আগে থেকে। এবং ঠিকই সমীরণ যদি বললো যে রথিন সাহেব যে একটু সরে বসেন, রথিন সাহেব ধরেন রাগ হয়ে সমীরণকে মেরে ফেলছে, তা যদিও উনি মানুষকে বুঝাচ্ছে যে আমি তাৎক্ষণিকভাবে রাগ হয়েছে, কিন্তু ওনার মনে মনে ছিল কি? পরিকল্পনা অনুযায়ী। তাহলে এই যে যদি মেরে ফেলে সমীরণ রে, তাই জিনিসটা কি হয়? খুন হয়। বুঝেন কিনা? খুন হয়। খুনের শাস্তি কত দাঁড়ায়? 302 দাঁড়ায়। যদি মেরে ফেলতে এই সেম ঘটনাটা, মরে নাই, রথিন সাহেব কেবল অ্যাকশন নেছে কিন্তু সমীরনের কোনো আঘাত টাঘাত কিছু প্রাপ্ত হয় নাই, তাহলে রথিন সাহেব কিসের উদ্যোগ নিছে? খুনের উদ্যোগ নিছে। যদি সাজা হবে 10 বছর। যদি রথিন সাহেব খুনের উদ্যোগ নিছে বাট আঘাতও একটু করছে তাহলে কত? যাবজ্জীবন বা কত? 10 বছর। বুঝেন কিনা? এবার আগে এতক্ষণ যা বললাম সেটা টোটালি ভুলে যান। রথিন সাহেব এমনি মুরব্বী মানুষ, ভদ্রলোক, উনার মনে কোনো কুচিন্তা মানে খারাপ কোনো পরিকল্পনা নাই, বাট
বসার সময় এই জায়গায় বসাবসির এক পর্যায়ে সমীরণ এমন একটা বাজে কথা বলছে যে রথীন সাহেব তাৎক্ষণিকভাবে উত্তেজিত হইয়া যদি সমীরণকে আঘাত করে মেরে ফেলে তাহলে এটা কি নিন্দনীয় নরহত্যা না কোন হবে? কি হবে? নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, রথীন সাহেব তাৎক্ষণিকভাবে রাগ হইয়া সমীরণে আঘাত করতে গেছে, মারার উদ্দেশ্যেই করছে, কিন্তু উনি মরে নাই, তাহলে এটা কি উদ্যোগ হয়েছে? নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। তাহলে সাজা কত দাঁড়ায়? 308 দাঁড়ায়। যদি কোনো আঘাত না লাগে তাহলে সাজা কত? 3 বছর। আর যদি আঘাত লাগে তাহলে সাজা কত? 7 বছর। আচ্ছা, আমরা 309 দেখি ভাই। 309 ধারাটা সবাই একটু দেখেন। 309 ধারা এখানে বলতেছে যে আত্মহত্যার প্রচেষ্টা বা অ্যাটেম্প টু কমিট সুইসাইড। অ্যাটেম্প টু কমিট সুইসাইড, এই কমিট শব্দের মানে হচ্ছে যে সংগঠন, সংগঠন মানে করা আর কি। তো আত্মহত্যার প্রচেষ্টা মানে সাজা দেখেন, অনধিক আন্ডারলাইন করবেন 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড সহ বা উভয়। তাহলে সর্বোচ্চ কারাদণ্ড কত? 1 বছর। এটাই সশ্রম না বিনাশ্রম? আমাদের ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে বলেন তো এমন কি অপরাধ আছে যে যেটা করলে কোনো সাজা নাই, বাট করতে গিয়ে ব্যর্থ হলে সাজা আছে? আত্মহত্যার প্রচেষ্টা। সো এটা হচ্ছে আপনার আত্মহত্যার প্রচেষ্টার মধ্যে রাখতে হবে। সাজা কত? 1 বছর বিনাশ। জি। তো আমরা চলে এসে দেখেন 311 ধারা। 311 ধারা বলছে ঠগের শাস্তি, পানিশমেন্ট অফ ঠগ। ঠগ বা ঠগ আহ যাবজ্জীবন কারাবাস বা এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাবাস আর কি অর্থদণ্ড। তাহলে সর্বোচ্চ সাজা কত? যাবজ্জীবন কারাদণ্ড। সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড। এখন ঠগ জিনিসটা কি নিচে চলে আসেন দেখেন। ঠগের উদাহরণ করবো আমরা। ঠগ একেবারে 310 311 পাইছেন? ঠগ আসলে কি এটা একটু দেখবো। দেখেন যে ঠগের সংজ্ঞা আছে 310 ধারায়। 310 ধারায় বলছে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে, আন্ডারলাইন করবেন, দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে, আন্ডারলাইন করবেন, মেলামেশা করলে উক্ত ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। সহজ কথা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে এমন কোন মানুষের সাথে মিশছেন যারা অ্যাকচুয়ালি করে হলো দস্যুতা বা শিশু অপহরণ। অর্থাৎ সহজ কথা বললে যে আপনি এমন কোন ব্যক্তিদের সাথে মিশছেন যারা হত্যা করে অথবা যারা করে হচ্ছে আপনার দস্যুতা অনুষ্ঠান করে অথবা শিশু অপহরণ করেন। আপনি এই কাজগুলো করেন নাই, বাট আপনি তাদের সাথে কি অভ্যাসগতভাবে মেলামেশা করেন, চা খান, বিড়ি খান, তাস খেলেন, মোটামুটি তাদের, আপনি সরাসরি অ্যাকশনে যান না, বাট তাদের সাথে আপনার রেগুলার মেলামেশা আছে। তাহলে আপনি কি করেছেন বলে গণ্য হবে? ঠগ করেছেন বলে গণ্য হবে। ঠগের সংজ্ঞা কত দাঁড়ায়? 310 দাঁড়ায়। আর শাস্তি কত দাঁড়ায়? 311 দাঁড়ায়। শাস্তি দেখেন, ঠগের একমাত্র শাস্তি হলো, আন্ডারলাইন করবেন, অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড অবশ্যই অবশ্যই কি দিতে বাধ্য। অর্থাৎ দণ্ডবিধি 311 দ্বারায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড। সো আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে আমি খালি মেলামেশা করলাম তাতেই এত বড় সাজা, কিন্তু আপনি মেলামেশাটা কাদের সাথে করতেছেন? দস্যুদের সাথে। জি। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি। উপরে একবারে ওই ইয়ার পরে, ইয়াটার পরেই ছিল, যেটা সকেট পরেই ছিল, দেখেন 304 ক, অবহেলার ফলে মৃত্যু ঘটালে, কজিং ডেথ বাই নেগলিজেন্স। এটা আমরা গতদিনই পড়েছি যে অবহেলার কারণে যদি মৃত্যু ঘটায় তাহলে সাজা 304 ক 5 বছর। আর অবহেলার কারণে যদি মৃত্যু ঘটায় নাই বাট গুরুতর আহত করছে সেক্ষেত্রে 338 ধারায় 2 বছর। 338 ধারায় 2 বছর। একটু পড়ি দেখেন যে 304 ক ধারা প্রয়োগ করতে হলে প্রমাণ করতে হবে হত্যা করার জন্য অপরাধীর বল দিবেন অভিপ্রায় বা জ্ঞান ছিল না, কিন্তু তার, আন্ডারলাইন করবেন, অবহেলা ছিল এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে। কি নাই আপনাদের বইতে? না থাকলে সমস্যা নাই, পাশের জন্য তো একটু দেখেন। তো ওনাদের নাও থাকতে পারে, যাদের করে এই পাশে নাই। এই যে আগে আগে আছে, ওই শখের আগে আছে দেখেন, 304 কতে আছে দেখেন, পাইছেন? বুঝে বুঝে দেখেন 304, 304 ক দ্বারা প্রয়োগ করতে হলে প্রমাণ করতে হবে হত্যা করার জন্য অপরাধীর কোনো অভিপ্রায় বা জ্ঞান ছিল না, কিন্তু তার কি ছিল? অবহেলা ছিল। আন্ডারলাইন করবেন, এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে। যেমন ডাক্তারদের অবহেলা। 304 ক ধারায় মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তা বিবেচ্য বিষয় না।
সো এখানে একটা জিনিস এভাবে চিন্তা করেন যে ডাক্তার কিন্তু যখন ডাক্তারের কাছে কোনো রোগী যায়, ডাক্তার অবশ্যই কিন্তু তার তারে হত্যা করার কোনো অভিপ্রায় কিন্তু থাকে না। থাকে কি? হত্যা করার অভিপ্রায় থাকে না। কিন্তু ডাক্তার অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে যে ডাক্তারের অবহেলা থাকতে পারে, সে অপারেশনের সময় ঠিকঠাক ভাবে আহ সতর্কমূলক যে ব্যবস্থা সেটা সে করে নাই, বা অ্যানেস্থেসিয়া ঠিকঠাক ভাবে দেয় নাই, দেখা গেল সে মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে ডাক্তারের বিরুদ্ধে মামলাটা হবে কত ধারায়? 304 ক ধারায়। এক্ষেত্রে তার কি ছিল? অবহেলা ছিল। এবং আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলেন তো, ডাক্তার যদি নিজেকে নির্দোষ দাবি করতে চায়, তাহলে জেনারেল এক্সেপশনের কোন কোন ধারায় সে ব্যতিক্রম দাবি করবে বলেন তো? জেনারেল এক্সেপশনের কোন কোন ধারায়? 88, 89, 92। 88 ধারায় ডাক্তার বলবে যে রোগীর সম্মতি ছিল। 89 ধারায় ডাক্তার বলবে তার অভিভাবকের সম্মতি ছিল। 92 ধারায় ডাক্তার বলবে কারোরই সম্মতি ছিল না, বাট কারোর সম্মতি নেওয়ার কোনো সুযোগ ছিল না, আর আমি কাজটা করছি কি সরল বিশ্বাসে। তো ডাক্তার নিজেরে কিন্তু নির্দোষ প্রমাণের চেষ্টা করবে 88, 89 বা 92 ধারায়। বাট সেক্ষেত্রে একেবারেই যদি সে ব্যর্থ হয় বা রাষ্ট্রপক্ষ যদি প্রমাণ করে, তাহলে সে দণ্ডিত হবে 304 ক ধারায়। এটা হলো কজিং ডেথ বাই নেগলিজেন্স। এবং এই অবহেলার কারণে যদি মৃত্যু ঘটে, তাহলে সাজা হবে আপনার কত? 5 বছর। তো আগেই পড়ে এসেছি, আগের সবেই পড়ছি। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস ও জায়গায় আমরা গতদিনই পড়ছি, সেটা হচ্ছে যে অবহেলার ফলে যদি গুরুতর আহত হয়, তাহলে সাজা হবে কত ধারায়? 338। 338 ধারায়। আচ্ছা, এখন আমার আরিফ সাহেব তো পেছাবে নেই, দেখি মাসুদ বলেন। মাসুদ একটা প্রশ্ন করি, সবাই শুনেন। যে মাসুদ পাখি শিকার করতে গেছে। পাখি শিকার করতে বলে উনারই বাগানে, উনারই বড় বিরাট বাগান বাড়ি আছে, উনি হাঁস মুরগি পালে। উনার শখ ধরেন নিজের বাগানের মুরগিরে উনি গুলি করে মারে আর কি। তো বন্দুক দিয়ে মুরগিরে গুলি করতে গেছে, এখন ঝোপের আড়ালে যে আমাদের দিনেশ দাঁড়ানো, এটা মাসুদ জানে না। মাসুদ গুলি করছে মুরগিরে, গায়ে লাগছে দিনেশের। এখন দিনেশের যখন লাগছে, দিনেশ তো আত্মচিৎকার মানে চিৎকার করছে, মাসুদ যে টের পাইছে যে ওই পাশে তার কেউ কেউ আহত হয়েছে। তো মাসুদ যখন গেছে, বলেন তো ওই মুহূর্তে যদি দিনেশ মারা যায়, মাসুদের কোনো অপরাধ হয়েছে কিনা? মাসুদের কোনো অপরাধ হয়েছে? কারণ মাসুদ তো অ্যাকচুয়ালি জানে না, আর সে তো অবৈধ কাজও করে নাই। সে নিজের মুরগি নিজেই মারতেছিল, নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে। তো দিনেশ যদি ওই মুহূর্তে মারা যায়, তাহলে ভেজাল শেষ হয়ে যায়। কিন্তু দিনেশ আবার 40 মিনিট বেঁচে আছে এবং মাসুদ মানে চিন্তা করতেছে যে ইনারে হসপিটালে নেবো কি নেবো না, নেবো কি নেবো না। হসপিটালে নিলে যদি আমার বিরুদ্ধে আবার হত্যা মামলা হয়, আমি কি আগে থেকে চলে যাবো কিনা, এই চিন্তা চিন্তা করতে করতে 40 মিনিট হয়ে গেছে। এখন দিনেশ রক্তক্ষরণে মারা গেছে। তাহলে মাসুদের এখন কি কি অপরাধ হয়েছে বলেন? 338 কত? 304 ক। 304 ক। এ জায়গায় কিসের কারণে মৃত্যু হয়েছে? অবহেলার কারণে মৃত্যু হয়েছে। তো একটা জিনিস এখানে মনে রাখবেন যে 304 ক মানে যে শুধু ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য তা না, ডাক্তার হচ্ছে একটা উদাহরণ মাত্র, কিন্তু এটা অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, যদিও আমরা 305-6 দ্বারা ইতিমধ্যে পড়ে ফেলেছি, তারপরও যেহেতু এখানে একবার লেখা আছে, একটু দেখি দেখেন। ধারা 305 ও 306 আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা। 305 ধারায় নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচনা করা শাস্তিযোগ্য অপরাধ। কে কে আন্ডারলাইন করবেন? 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, কোন উন্মাদ বা ইনসেন ব্যক্তি, বিকারগ্রস্ত বা ডেলিরিয়াস ব্যক্তি, বোকা বা জড়বুদ্ধি ব্যক্তি, উন্মত্ততা বা মাতাল ব্যক্তি, ইনটক্সিকেটেড পারসন। এরকম কাউরে যদি আপনি আত্মহত্যায় প্ররোচনা দেন, তাহলে আত্মহত্যার প্ররোচনার জন্য আপনার সাজা হবে 305 ধারায়। আর এইগুলা ছাড়া যদি সুস্থ স্বাভাবিক বা 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেন, তাহলে সাজা হবে কয় ধারায়? 306 ধারায়। কতদিনই পড়ছিলাম, বাট তারপরে একটু ব্যাখ্যা দিতে এই আর কি। তো তারপরে মোটামুটি যা আছে এখানে পড়ার কিছু নাই। আমরা সরাসরি এখানে চলে আসি, বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন। আসেন আসেন হৃদয় সাহেব, বসেন। বিগত বছরের প্রশ্ন 1 নম্বর দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে, এটা আন্ডারলাইন করেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগ শব্দটা বললেন।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে যদি আঘাত করা হয়, তাহলে সর্বোচ্চ শব্দটা বলতেন, সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড স্যার। সর্বোচ্চ শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। জি। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, আত্মহত্যার প্রচেষ্টার আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? বিনাশ্রম কতদিন? 1 বছর। 1 বছর। আচ্ছা, আমি একটা ইয়া করি, শোনেন তো দেখি। বিকাশ সাহেব বলেন, সবাই শুনেন, ওনারা একটা প্রশ্ন করি, উনি শুনেন। কারণ বিকাশ সাহেব, আপনি মনে করেন যে চাকরি টাকরি ছেড়ে দিয়ে এই বার কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছেন। এখন বার কাউন্সিলের প্রস্তুতি নিয়ে যদি দেখা গেল যে প্রিলিমিনারি পরীক্ষা আপনার ভালো হয় নাই বা অকৃতকার্য হয়েছেন, তখন আপনি ওই এলাকার যে লোক আছে, পাশের বাড়ির সুমন সেন, সে বলতেছে যে সবকিছু ছাড়িয়ে দিয়ে দেখো পাশ করতে পারলো না, করলো কি, তোর এখন আর বাঁচি থাকার কোনো অধিকার নেই, তুই যে কি আত্মহত্যা কর, মানুষের মুখ দেখাবে কিভাবে? এবং এই আত্মহত্যায় উনি যত কথা কথা বলা যায় সবকিছু বলছে। বুঝতে পারছেন? এখন আপনি গিয়ে ধরেন আত্মহত্যার চেষ্টা করলেন, মোটামুটি গলায় দড়ি নিছেন, গলায় দড়ি নেওয়ার পর ঝুলে পড়ছেন, এমন সময় পীযূষ সাহেব এসে বাঁচাইছে। তো এখন আপনার কোনো অপরাধ হয়েছে কিনা, আর সুমন সেনের কোনো অপরাধ হয়েছে কিনা বলেন? অপরাধ হয়েছে। কত ধারায় হয়েছে? আত্মহত্যার প্রচেষ্টা কত ধারায় বলেন? 305 এ। আত্মহত্যার প্রচেষ্টা কত ধারায় আছে দেখেই বলেন, কত ধারায় আছে? 309 ধারায়। আপনি তো বাইতে ফেললেন, গলায় এমনি দড়ির দাগ আছে, তারপর আবার মামলা হবে, এখন সাজা হতে পারে কত? 1 বছর বিনাশ্রম। আর সুমন সাহেবের 306, 5-এ 9 কেন বলেন? কারণ উনি সুস্থ স্বাভাবিক ব্যক্তি। তাহলে সুমন সাহেবের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 306। আর ওনার বিরুদ্ধে 309। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে সুমন সাহেবের শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। কারণ আমরা জানি যে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে যদি আত্মহত্যায় প্ররোচনা দেয় তাহলে সাজা 305। আর এছাড়া সুস্থ কোনো ব্যক্তিকে যদি দেয় 306। আর যে ব্যক্তি আত্মহত্যায় প্রচেষ্টা নিজেই উদ্যোগ নিল, তিনি যদি ব্যর্থ হয়, তিনি দণ্ডিত হবেন কত ধারায়? কে বুঝেন নাই বলেন? ওমর ফারুক সাহেব বুঝছেন? আচ্ছা, সেলফ প্র্যাকটিসের আমরা 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, যে দণ্ডবিধির কত ধারায় অবহেলাজনিত কাজের মাধ্যমে মৃত্যু ঘটানোর, ডেথ কজ বাই নেগলিজেন্স, শাস্তি বিধান করা হয়েছে? কত ধারায়? 304 ক। যদি আপনাকে বলি যে অবহেলাজনিত কাজের মাধ্যমে গুরুতর আঘাত বা গুরুতর আহতের শাস্তির বিধান করা হয়েছে, 338। তাহলে কত ধারা? 338। মনে থাকে যাবে। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, 3টা স্টার দেন। একজন ব্যক্তি বলতেন ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত শব্দটা বলতেন, একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনতার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং কিছু মানুষের মৃত্যু হয়, সে দায়ী হবে বেপরোয়া বা অবহেলাজনিত মৃত্যু ঘটার জন্য, নাকি নিন্দনীয় নরহত্যার জন্য? কোনো অপরাধ করেনি, উপরে কোনোটি না, কোনটা হবে বলেন? যদি এই জায়গায় নিন্দনীয় নরহত্যা না থাকে আর এক অপশনে খুন আছে, তাহলে উত্তর কি হতো বলেন? নিন্দনীয় নরহত্যা হয়েছে, এটা তো কনফার্ম। বাট যখন সে যদি কোনো অপশনে, ধরেন এই জায়গায় যে অপশনটাই কোনো অপরাধ করেনি, এই অপশনটাই আছে খুন করেছে, তাহলে উত্তর কিন্তু হতো কোনটা? কেন খুন করেছে? কারণ সে কাজটা করছে কি ইচ্ছাকৃত ভাবে, আসন্ন বিপজ্জনক কার্য, মনে আছে 4 নাম্বার অনুচ্ছেদ, যে এমন কোন কাজ যদি করে, সে যদি বলে যে আমি তো জনতার মধ্যে গাড়ি চালাইছি, বাট কোন নির্দিষ্ট মানুষকে মারার কোনো অভিপ্রায় তো আমার ছিল না, বাট ঠিক আছে তোমার নির্দিষ্ট কোনো মানুষের মারার অভিপ্রায় ছিল না, বাট তুমি যখন জনতার উপর দিয়ে গাড়ি চালাবা, যে কোনো একজন মানুষ মারা যাবে, এটাই তো স্বাভাবিক। এটা বলে ইমিনেন্টলি ডেঞ্জারাস, একটা আসন্ন বিপজ্জনক কার্য। তো এই ক্ষেত্রে যদি কোনো অপশনে নিন্দনীয় নরহত্যা না থাকে, বা নিন্দনীয় নরহত্যা থাকার পরেও কোনো অপশনে যদি খুন থাকতো, তাহলে উত্তর হতো কি খুন। খুন। 5 নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার প্রশ্ন দেখেন, যে দণ্ডবিধির 304 ক ধারায় অবহেলার ফলে মৃত্যু ঘটানোর জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে, অবহেলার ফলে মৃত্যু ঘটানোর জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে হত্যার ক্ষেত্রে অভিপ্রায় ও জ্ঞান থাকতে হবে,
অভিপ্রায় ও জ্ঞান থাকার প্রয়োজন নেই, অবহেলা থাকতে হবে। অ্যাকচুয়ালি আমি 304 ক যখন আনবো তখন অভিপ্রায় বা জ্ঞান থাকার প্রয়োজন নাই, দেখাতে হবে কি অবহেলা। তাহলে উত্তর হচ্ছে খ এবং গ, এটাও গুরুত্বপূর্ণ। আর মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো আপনারা পারবেন। যদি আমরা 16 নাম্বার 17 নাম্বার প্রশ্নটা একটু পড়ি, দেখেন 17 নাম্বার যে পলাশ মামুনকে হত্যার উদ্দেশ্যে এরূপ অবস্থায় তার প্রতি গুলি ছুড়ে যে যদি সেটার ফলে মামুনের মৃত্যু হতো তাহলে পলাশ খুনের অপরাধে দোষী সাব্যস্ত হতো। মানে পলাশ গুলি করছে মামুনের দিকে এবং গুলিটা যদি মামুনের লাগতো তাহলে পলাশ কি খুনি হতো, খুনের দায়ে দণ্ডিত হতো। পলাশ মানে দোষী সাব্যস্ত হতো, তাহলে গুলি চলতে, তার মানে গুলিটা কি লাগে নাই, যে তাহলে কিসের উদ্যোগ নিছে? তো পলাশ দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে? কোন ধারায়? 307 ধারায়। 307। সেম প্রশ্নটা যদি এইভাবে থাকতো যে সেটার ফলে যদি মামুনের মৃত্যু হতো তাহলে পলাশ খুনের অপরাধে দোষী সাব্যস্ত না হয়ে নিন্দনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হতো, তাহলে পলাশ দণ্ডবিধির কোন ধারার অপরাধ করছে? 308 ধারা। তাহলে উত্তর হতো কি 308। এই নতুন যারা আসছেন রহিম এবং বরকত সাহেব, কোনো প্রশ্ন কোথাও না বুঝলে জিজ্ঞাসা করবেন। প্রথমত হচ্ছে যে আপনারা একেবারেই যদি কোনো সাবজেক্টের প্রথম থেকে আসতেন তাহলে বুঝতে কোনো সমস্যা হতো না। যেহেতু আমাদের এক মাঝখান থেকে আসছেন, তবে হতাশার কোনো কাজ নাই, আমাদের রোটেশন আকারে হতে থাকে, মানে রিভাইজ হতে থাকে। তো আপাতত একটু কনসেন্ট্রেশন দেন, বুঝে যাবেন আর কি। তারপরে যদি কোথাও না বুঝেন আবার প্রশ্ন করবেন, সমস্যা নাই। আচ্ছা, 18 নাম্বার প্রশ্নটা দেখেন। জেড কে হত্যা করার উদ্দেশ্যে, তার মানে হত্যা করার কি ছিল উদ্দেশ্য ছিল। এরূপ অবস্থায় তার দিকে গুলি ছড়ে যে যদি সেটার ফলে মৃত্যু ঘটতো তাহলে খুনের অপরাধে দোষী সাব্যস্ত হতো। তাহলে এর অপরাধ কি? খুনের উদ্যোগ। কত ধারায়? খুনের উদ্যোগ 307। আচ্ছা, সবশেষের প্রশ্নটা দেখেন। ঠগের সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই বলুক না কেন, ঠগের সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। আর সর্বনিম্ন শাস্তিও কি? যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, এক্ষেত্রে অবশ্যই, এবং অর্থদণ্ড অবশ্যই। তো আমরা যতটুকু পর্যন্ত পড়লাম, এখানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, নাহলে আমরা নতুন টপিকে ঢুকে যাব। তানভীর, 299 থেকে 311 পর্যন্ত টাইটেল বলেন, ধারাগুলোর টাইটেল বলেন। 300 ধারায় খুনের সাজা ওনারা বলতে দেন, বল। হুম। হুম। জি। 304-এর খ, খতে কি? জি, তারপর 304-এর গতে আচ্ছা, পাশে কি আছে? শিশু বা উন্মাদ বা 12 বছর নিচে আত্মহত্যায় প্ররোচনা। 6 কি? আচ্ছা, 7 8-এ জি। আর 9 অ্যাটেম্প টু কমিট সুইসাইড, 10-এ আর 10-এর 311-তে জি। তো আমরা দেখেন, আমরা এখন চলে আসবো, আমরা নতুন একটা অপরাধ করব, সেটা হচ্ছে দেখেন আহ গর্ভপাত করানো বা কজিং মিসক্যারিজ। উপরে আন্ডারলাইন করেন ধারা 312 থেকে 318, 312 থেকে 318।
একটু দেখেন, পড়ি দেখেন। নারীর সম্মতি নিয়ে শব্দটা বলতেন। নারীর সম্মতি নিয়ে গর্ভপাত করানোর ক্ষেত্রে আন্ডারলাইন করবেন 312 ধারা। এবং নারীর সম্মতি ছাড়া শব্দটা বলতেন। নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ক্ষেত্রে 313 ধারা প্রযোজ্য হবে। এবং পরেরটা দেখেন, গর্ভপাত করানোর ফলে মৃত্যু হলে তাতে সম্মতি থাকুক বা না থাকুক, যদি মৃত্যু হয় সাজা হবে 314 ধারায়। তাহলে একটা জিনিস মোটামুটি বুঝেন, গর্ভপাত মানে হচ্ছে যে যখন কোনো আহ, স্বাভাবিক উপায়ে আহ, যে ভূমিষ্ঠ হওয়ার আগেই যদি তাকে গর্ভপাত করানো হয়, তাহলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধ শুধুমাত্র একটি ক্ষেত্রে না। কোন ক্ষেত্রে? যদি কোনো ক্ষেত্রে নারীর দৈহিক, মানে ওনার যে স্বাস্থ্যগত কল্যাণের জন্য, মানে নিজের কল্যাণের জন্য ওই গর্ভপাতটা প্রয়োজন, মানে এমন যদি হয় যে গর্ভপাত না করানো হলে নারী নিজেই মারা যেতে পারে, বা ওনার স্বাস্থ্যের জন্য, ওনার নিজের কল্যাণের জন্য গর্ভপাতটা প্রয়োজনীয়, শুধুমাত্র এই একটা ক্ষেত্র ছাড়া আর সকল ক্ষেত্রে গর্ভপাত কি আপনার অপরাধ। তাতে নারী যদি নিজে নিজে গিয়েও নিজের সম্মতি নিয়েও গর্ভপাত করায়, তবুও সে দণ্ডিত হবে। আর তার সম্মতি নাই, ধরেন তার হাজবেন্ড নিয়ে গেছে, বা অন্য কোনো ব্যক্তি, পরিবারের অন্য কোনো ব্যক্তি নিয়ে গেছে, নারীর সম্মতি নাই, তাহলে সেই ক্ষেত্রে যে নিয়ে গেছে সেও কিন্তু দণ্ডিত হবে। আর যদি নারীরও সম্মতি আছে, ওই ব্যক্তিরও সম্মতি আছে, তাহলে কিন্তু নারীও তো দণ্ডিত হবেই, প্লাস যে ওই কাজটা করছে কি সেও দণ্ডিত হবে। তাহলে বলেন তো, যে গর্ভপাত করানো শুধুমাত্র কোন ক্ষেত্রে অপরাধ না? জীবন বাঁচানোর জন্য, নিজের কি জীবন বাঁচানোর জন্য। এই জীবন বাঁচানোর ক্ষেত্র ছাড়া আর সকল ক্ষেত্রেই গর্ভপাত করানো একটা কি অপরাধ। আচ্ছা, একটু পড়ি দেখেন যে 312 ধারা, যে ধারা 312, নারীর সম্মতি সহ গর্ভপাত করানো। নারীর জীবন রক্ষার, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাস ছাড়া, গোল দেন। নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ছাড়া, উইদাউট গুড ফেইথ, যদি কোনো ব্যক্তি কোন নারীর গর্ভপাত করায়, রস্যই দিতে, এটা অন্তস্থ, রস্যই কেটে অন্তস্থ দেন। এই যে এটা ঠিক আছে, গর্ভপাত করায়। দেখেন, নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো নারীর গর্ভপাত করায় বা কজিং মিসক্যারিজ, তাহলে উক্ত ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে যদি আপনার ওই যে ব্যক্তি নারীর গর্ভপাত করাইলো, তাহলে উনার সাজা কতদিন? জীবন রক্ষার সরল বিশ্বাস ছাড়া কতদিন? 3 বছর পর্যন্ত। কিন্তু যদি দেখেন, যদি মহিলার সন্তানের বিচলন, বিচলন শব্দটা বলতেন, বিচলন পাইছেন? ইংলিশে বলে কুইক উইথ চাইল্ড। কুইক উইথ চাইল্ড মানে, কুইক উইথ চাইল্ড মানে সন্তানের বিচলন, সন্তান ওই যে পেটের মধ্যে যে নড়াচড়া করে, বিচলন, এই বিচলন অনুভব করে, ওই অবস্থায় যদি গর্ভপাত করানো হয়, তাহলে সাজা 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে বুঝেন যে, তাহলে যদি নারীর সম্মতি দেয়, নারী তো দণ্ডিত হবেই। আর যে এই কাজটা করলো, নিয়ে গেল বা যে করলো, সে যদি তার আপনার কি থাকে, যদি বিচলন অনুভব না করে, তাহলে 3 বছর। আর বিচলন অনুভব করলে কত? 7 বছর। জেনে রাখা ভালো। তো দেখেন 312 ধারায় কি মেলে না? আচ্ছা, সমস্যা না মিললে সমস্যা নাই, পাবেন। একই কথা, একটু পড়েন। 312 ধারায় কোন নারীও দণ্ডিত হতে পারে যদি তার জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত, গোল দিবেন, গর্ভপাত করায়। না মিললে সমস্যা না, আবার কথা শুনেন। 312 ধারায় বলতেছে যে নারীর সম্মতি নিয়ে যদি গর্ভপাত করানো হয়, নারীর সম্মতি নিয়ে মানে কি, নারীর সম্মতি, তার ইচ্ছা আছে, তার কোনো আপত্তি নাই, তাহলে জীবন রক্ষার কারণ ছাড়া যদি গর্ভপাত করায়, তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে 3 বছর পর্যন্ত। আর যদি পেটের মধ্যে সন্তানের বিচলন অনুভব করে, তাহলে কত? 7 বছর পর্যন্ত। আর 312 ধারায় স্বয়ং নারীও দণ্ডিত হবে যদি সে নিজেই সম্মতি নিয়ে নিজেই কাজটা করে। বুঝতে পারছেন? হ্যাঁ, নারী ধরেন সে একাই গেছে, তার বিচলন অনুভব করে নাই, তার নিজের সম্মতি নিয়ে কাজটা করছে, সাদা কত? 3 বছর। আর বিচলন যদি অনুভব করে, তাহলে কত? এটা কিন্তু ফিক্স না, মানে 3 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত। আমরা সংক্ষেপে বলি 3 আর 7। আচ্ছা, নারীও সম্মতি দিল আর ফ্যামিলির অন্য কেউ গেল, তো দুইজনই। জি, জি।
নারী সম্মতি দিয়েছে, ফ্যামিলির অন্য কেউ নিয়ে গেছে। না মিললে সমস্যা নাই, কথা শুনেন পরে বাসায় গিয়ে টাকায় নিয়ে। আচ্ছা, 313 ধারাটা দেখেন। ধারা 313, নারীর সম্মতি ছাড়া, এটা বলতেন নারীর সম্মতি ছাড়া, মানে এই জায়গা নারীর সম্মতি নাই, ওনারা কি জোর করে নিয়ে গেছে। বাংলা সিনেমায় দেখেন না, পরে যায় 20 বছর পর সন্তানের পরিচয় পাইছে। আছে তো, অনেক ঘটনা আছে, অনেক সিনেমা দেখেন তো। ওই যে আপনার এরকম যে মেয়ে হচ্ছে বড় লোকের, বাবাতে পরে আর এক জায়গা বিয়ে দিয়ে দিছে, পরে 20 বছর পরে গিয়ে সেই সন্তানের পরিচয় খুঁজে পাইছে। তাহলে বাবা যে এই যে সন্তান না নিয়ে, মানে মানে ওনার সম্মতি না নিয়ে বাবা যে কাজটা করলো, বাবা দণ্ডিত হবে কত দ্বারাই? এই 313-তে। এ জায়গায় তো নারীর সম্মতি ছিল না, 313 ধারায় দেখেন, নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানো, কোনো ব্যক্তি নারীর সম্মতি ছাড়া কোনো নারীর গর্ভপাত করালে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, এবং কি অর্থদণ্ড। তো এখানে আপনার মনে রাখতে হবে যে সম্মতি নিয়ে করলে দেখছেন সাজার পরিমাণ কম, আর সম্মতি ছাড়া করলে কি বেশি, যাবজ্জীবন বা 10 বছর। তো আপনাদের এখান থেকে প্রশ্ন যেভাবে হতে পারে, প্রথমত এইভাবে বলবে যে নারীর সম্মতি সহ যদি গর্ভপাত করানো হয় শাস্তি কত দাঁড়ায়? 312। সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় কত দাঁড়ায়? 313। সম্মতি সহ গর্ভপাত করালে সাজা কত? 3 বছর। যদি বিচলন অনুভব করে কত? 7 বছর। আর সম্মতি ছাড়ার ক্ষেত্রে বিচলন অনুভব করুক বা না করুক, সাজা কত? যাবজ্জীবন বা, বুঝেন কিনা? আচ্ছা, আমরা 314-তে চলে এসে দেখেন, 314-তে বলছে যে ধারা 314, গর্ভপাত করণের উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু। মানে অনেক সময় এমন হতে পারে যে মিসক্যারেজ করানোর সময় ওই নারী মারা গেছে। তো যদি সম্মতি থাকে, নারী সম্মতি দিছিল বাট তারপরেও গর্ভপাত করানোর সময় নারী মারা গেছে, তাহলে সাজা কিভাবে? বা তার কোনো সম্মতি ছিল না কিন্তু গর্ভপাত করানোর সময় সে মারা গেছে, উভয় ক্ষেত্রেই সাজার কথা বলছে কত ধারায়? 314 ধারায় দেখেন। শিশু সহ লেখা আছে না, যার বইতে শিশু সহ আছে কেটে লেখেন সম্মতি সহ। শিশু সহ কেটে লেখেন সম্মতি সহ। পাইছেন? লেখছেন? আচ্ছা, সম্মতি সহ কোনো নারীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো কার্য করে যার ফলে উক্ত নারীর মৃত্যু হয়, মানে নারীর সম্মতি ছিল আবার নারী কি মারাও গেছে, তাহলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ নারীর সম্মতি ছিল, এই অবস্থায় গর্ভপাত করানোর ফলে ওই নারী যদি মারা যায় তাহলে সাজা কত? 10 বছর। এবার 2 নম্বরে দেখেন, যদি নারীর সম্মতি ছাড়া, এটা বলতেন সম্মতি ছাড়া মানে সম্মতি টোটালি ছিলই না, কার্যটি করা হয়, তাহলে আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে এই জায়গায় একটু আপনার মৃত্যু, মারা গেলেও সাজা যা, আবার সম্মতি ব্যতীত কাজটা করলেও সাজা কিন্তু একই। দেখছেন যে সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় সাজা 313-তে যাবজ্জীবন বা 10 বছর না, আর সম্মতি ছাড়া করালো বাট সে মারা গেছে তাইলেও সাজা কিন্তু যাবজ্জীবন বা 10 বছর। কত দাঁড়ায়? 314। তো জেনে রাখা ভালো, দেখেন 314 ধারায় অপরাধীকে দণ্ডিত করার ক্ষেত্রে এটা অপরিহার্য নয় যে, এটা আন্ডারলাইন করেন, অপরাধী জানতো যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে। এই জায়গায় সে মানে মৃত্যু ঘটবে কি ঘটবে না এটা অপরিহার্য, আপনি গর্ভপাত করছেন কিনা এটাই হলো মেইন কথা, যে এটাই অপরিহার্য নয় যে অপরাধী জানতো না যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে। বিগত বছরের প্রশ্ন দেখি, আমরা প্রশ্নে চলে আসি। দেখেন প্রশ্ন এসেছিল একবার যে কোন কুইক উইথ চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সৎবিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড? কত বছরের? কুইক উইথ চাইল্ড মানে কুইক উইথ চাইল্ড অনেকে আমরা বুঝি সন্তানের বিচলন যদি অনুভব করে এবং এই মুহূর্তে ওই অবস্থায় যদি তার গর্ভপাত করানো হয় তাহলে সর্বোচ্চ সাজা কত? 7 বছর। তারপরে সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন যে দণ্ডবিধির কত ধারায় নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোকে বা কজিং মিসক্যারেজকে শাস্তিযোগ্য করা হয়েছে? কত ধারায়? 313। সম্মতি ছাড়া বলছে। 4 নম্বর প্রশ্নটা দেখেন, 4 নম্বর,
নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি কি? কত বলেন তো? যাবজ্জীবন কারাদণ্ড। এইগুলাই মোটামুটি প্রশ্ন পেরে যাবেন ইনশাল্লাহ। তাহলে 312তে বললো সম্মতি সহ গর্ভপাত সাজা আপনার 3 বছর বা 7 বছর, বিচলন অনুভব করলে 7 বছর। স্বয়ং নারীও দণ্ডিত হতে পারে 312 ধারায়। 313 ধারায় বললো যে সম্মতি ছাড়া, সম্মতি ছাড়া তাতে সন্তানের বিচলন অনুভব করুক বা না করুক, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এবার আসি আমরা 314তে বলতেছে যে ওই গর্ভপাতের ফলে ওই নারী যদি মারা যায়, তাহলে সম্মতি সহ যখন ছিল মারা গেলে 10 বছর পর্যন্ত, আর সম্মতি যেখানে নাই সেই ক্ষেত্রে মারা গেলে কত? যাবজ্জীবন বা 10 বছর। এই 12, 13, তিনটা বললেই এনাফ। আমরা এরপরে চলে আসি, দেখেন মানব দেহ সম্পর্কিত অপরাধ সমূহ। মানব দেহ সম্পর্কিত অপরাধ সমূহ। 1 নম্বরে দেখেন আঘাত এবং গুরুতর আঘাত, হার্ট এন্ড গ্রিভিয়াস হার্ট। এ জায়গায় গ্রিভিয়াস বানানটা সব জায়গায় ভুল আছে। বানান হবে GRIE, GRIE, BOUS, GRIE, BOUS, অর্থাৎ এই জায়গায় দেয়া আছে ভির পরে আই, ওই আইটা হবে না, আর এর পরে আর এর পরে জি। তো গ্রিভিয়াস হার্ট, আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কে আলোচনা করছে 319 থেকে 338। পরেরটা দেখেন অবৈধ বাধা বা অবৈধ আটক, রংফুল রেস্ট্রেইন্ট এন্ড রংফুল কনফাইনমেন্ট, এটা 339 থেকে 300 কত 48। এটা আমরা মনে রাখতে হবে, এইভাবে আমরা মনে রাখবো যে আঘাত গুরুতর আঘাত 319 থেকে 338, অবৈধ বাধা বা অবৈধ আটক 339 থেকে 348। তারপরে দেখেন অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ সম্পর্কিত অপরাধ, ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট 349 থেকে 358। মনুষ্য হরণ বা অপহরণ, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন 359 থেকে 369। দাসত্ব এবং জবরদস্তি শ্রম, স্লেভারি অ্যান্ড ফোর্স লেবার 370 থেকে 375। ধর্ষণ 375 থেকে 376। অস্বাভাবিক অপরাধ বা ন্যাচারাল অফেন্স 377। আচ্ছা, এগুলো আপাতত আপনার মনে রাখার দরকার নাই, পেনাল কোড যখন শেষ হয়ে যাবে দেখবেন যে এই সম্পর্কে আপনার ইতিমধ্যে একটা ধারণা চলে আসছে। কারণ আমি ইতিমধ্যে এটা জানি যে খুন বা নিন্দনীয় হত্যা 299 থেকে কত 311। খুন বা নিন্দনীয় নরহত্যা রিলেটেড যে অপরাধগুলো আছে 299 থেকে 311। তারপরে আমরা আরো করলাম যে গর্ভপাত রিলেটেড 312 থেকে 318। যাই হোক, আমরা চলে আসি, দেখেন যে আঘাত 319 ধারায় আঘাত বা গুরুতর আঘাত। আঘাতের ইংরেজি কি দেখেন? হার্ট, HURT। আর গুরুতর আঘাতের ইংরেজি কি? গ্রিভিয়াস হার্ট। যদিও বানানটা এখানে ভুল আছে, GRIE, BOUS, অর্থাৎ বির পরে যে আইটা আছে ওই আইটা কেটে আর এর পরে আইটা হবে। আচ্ছা, আমরা দেখেন 319 ধারায় বলতেছে আঘাতের সংজ্ঞা। আঘাতের সংজ্ঞাটা একটু পড়বো, দেখেন আঘাতে বলতেছে যে যে ব্যক্তি কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায় সেই ব্যক্তি আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা ঘটায়, পীড়া ঘটায়, বৈকল্য ঘটায়, তাহলে সেটা কি বলে বিবেচিত হবে? আঘাত দান করেছে বলে গণ্য হবে। ধরেন দেলোয়ার রুবেল ফকির একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে যন্ত্রণা পীড়া হতে পারে না? তাহলে দেলোয়ারের জায়গা কি করছে? রুবেল রে আঘাত করছে বলে গণ্য হবে। দেলোয়ার রুবেলে একটা থাপ্পড় দিছে, এটাও কি করেছে বলে গণ্য হবে? আঘাত করেছে বলে গণ্য হবে। বা দেলোয়ার আর রুবেল একসাথে পাশাপাশি হাঁটতেছিল, এমন সময় দেলোয়ারের পা পড়ছে রুবেলের পায়ের উপর, রুবেলের পা ফুলে গেছে, আঙ্গুল ফুলে গেছে, তাহলে এই ক্ষেত্রে দেলোয়ার কি করছে? আঘাত করেছে বলে গণ্য হবে। এখন সহজ কথা হচ্ছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যদি যন্ত্রণা দেয়, পীড়া দেয় বা দৈহিক বৈকল্য ঘটায়, সেটাই হচ্ছে কি? আঘাত। এখন আঘাত কিন্তু অপরাধ না। কারণ আপনার কাছে মনে হইতে পারে যে আঘাত কেন অপরাধ না, আমার একজন থাপ্পড় দিল, ধাক্কা দিল, কেন অপরাধ না? আঘাত অপরাধ না। আঘাত অপরাধ তখন যখন ওই কাজটা স্বেচ্ছায় করা হয়েছে। ধাক্কাটা যদি কি স্বেচ্ছায় করে, ধরেন আমরা চলতেছি চলতেছি, অনেক সময় ভিড়ের মধ্যে চললে একজনের পা আর একজনের পায়ের উপর পড়ে না, এটা কিন্তু কোনো অপরাধ হয় নাই। কিন্তু ওই পাটা যদি আপনি কি ইচ্ছা করেই পাড়া দেন, তাহলে কি?
অপরাধ। আপনি চলতেছেন, ধাক্কা লেগে গেছে, এটা শুধু আঘাত, কিন্তু এটা তো অপরাধ হবে তখনই যখন ওই কাজটা আপনি কিভাবে করছেন, স্বেচ্ছায় করছেন। বোঝেন কিনা? তাহলে শুধু আঘাতের সংজ্ঞা দিতে কত ধারায়, 319 ধারায়। আর 321 ধারায় বলতেছে, 321 ধারা লিখেন পরে, আগে শুনেন। 321 ধারায় বলতেছে যে আঘাতটা যদি স্বেচ্ছায় করা হয়, আঘাতটা যদি কিসে করা হয়, স্বেচ্ছায় করা হয়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে। বুঝেন কিনা? তাহলে শুধু আঘাতের সংজ্ঞা দিছে কত ধারায়, 319। আর আঘাতটা যদি স্বেচ্ছায় করা হয় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, কথা বললে কত, 321। আর 321-এর শাস্তি আলোচনা করছে 323, কততে, 323। 323-এ বলছে যে শুধু আঘাতের সাজা 1 বছর পর্যন্ত হতে পারে। আগে আমার কথা শুনেন, আগে কথা শুনেন, পরে লেখালেখি করেন। তাহলে শুধু আঘাতের সংজ্ঞা কত, 319। আঘাতটা যদি স্বেচ্ছায় করা হয় শাস্তিযোগ্য অপরাধ কত, 21। আর 321-এর সাজা বলছে কততে, সব কিন্তু বিজোড় দেখেন, 319, 21, 23। 19 হলো শুধু আঘাত, 21 হচ্ছে কি স্বেচ্ছায় আঘাত, আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি কত, আপাতত এই পর্যন্ত থাক, নামাজের পর শুরু হবে আবার নামাজের বিরতি। আচ্ছা, বিরতির পরে আমরা পড়া শুরু করি। দেখেন তো, আমরা বিরতির আগে পড়লাম যে 319 ধারায় বলা হয়েছে আঘাতের সংজ্ঞা, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির যদি দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়। এই জায়গা প্রশ্নকর্তারা বর্তমানে দিন দিন একটু ইয়া হয়ে যাচ্ছে, যন্ত্রণার একটা গোল দেন, পীড়ার একটা গোল দেন, বৈকল্যের একটা গোল দেন। তাহলে এই জায়গায় আপনারা বলবো যে আঘাত কয়টি উপায় হতে পারে, তিনটি: যন্ত্রণা, পীড়া বা কি বৈকল্য। যন্ত্রণা, পীড়া বা বৈকল্য। সো একটু আগে আমি বললাম যেটা, যে শুধু আঘাত কোন অপরাধ না, শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319। আঘাতটা যখন একজন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে করবে তখন সেটা অপরাধ, এটা বলছে কত, 321। 321। আর 321 যে স্বেচ্ছা আঘাত করলো এটার শাস্তি আলোচনা করছে 323। 23-এ বললো সাজা কত, 1 বছর। এবার শুনেন, 23-এ যে আঘাতটা করছে সেই আঘাতটা যদি মারাত্মক অস্ত্র সহ করে, উইথ ডেডলি ওয়েপন, মারাত্মক অস্ত্র সহ করে, তাহলে সাজা চলে আসবে 324। 324। তাহলে আমি এই জায়গা মনে রাখবো 19, 21, 23, 24। কেমনে? শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত 321, 321-এর সাজা 323, কত, 1 বছর। আর 323-এর যে কাজটা আমি করছি সেই আঘাতটাই যদি আমি করি মারাত্মক অস্ত্রের সাহায্যে, তাহলে 324, সাজা কত, 3 বছর। তাহলে আঘাত রিলেটেড আমি মনে রাখবো 319, 21, 23, 24। বলেন তো 319-এর কোনো সাজা আছে কিনা, না স্যার। 319-এর কোনো সাজা নাই। সাজা আছে কিসের, 21-এর। 21-এর সাজা আছে 323 আর 24-এ। 323 হলো শুধু কোনো অস্ত্র ছাড়া, আর 324-এ আঘাতটা আমি করছি কি, কোনো অস্ত্র দিয়ে। ধন্যবাদ। এবার আমরা, জি, 3 বছর, হ্যাঁ, এটা আমরা পরে বিস্তারিত করবো, আপাতত। জি, হ্যাঁ, 3 বছর, জি। আপাতত আপনাদের ধারণা দিচ্ছি, পরে তো বিস্তারিত পড়বো। দেখেন আমরা 320 পড়বো, 320। গুরুতর ধারা 320 দেখেন, গুরুতর বা মারাত্মক আঘাত, গ্রিভিয়াস হার্ট। পেনাল কোডের 320 ধারায় গোল দিবেন, মোট 8 ধরনের গুরুতর বা মারাত্মক জখমের উল্লেখ আছে। 8 ধরনের, 8 শব্দটা গোল দেন। মোট কয় ধরনের? যদি আপনার বলে আঘাত আছে কয় ধরনের, আঘাত আছে 3 ধরনের, জি। সো 320 ধারায় যেটা আমরা দিলাম গুরুতর মারাত্মক আঘাত, দেখেন 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে পুরুষত্বহীনকরণ, বা ইংরেজিতে বলে ইমাস্কুলেশন, ইংরেজি দরকার নাই আপনাদের, পুরুষত্বহীনকরণ। 2 নম্বরে দেখেন স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ। স্থায়ীভাবে মানে আপনি এমন আঘাত করছেন একজনের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। তারপরে দেখেন 3 নম্বর, স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি রহিতকরণ। মনে রাখা খুব সহজ, আগে বলবেন চোখ নষ্ট হয়ে গেছে, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি রহিতকরণ। তারপরে কি, শ্রবণ শক্তি, স্থায়ীভাবে কানের যে শ্রবণ শক্তি সেটা নষ্ট হয়ে গেছে। 4 দেখেন, যে কোনো অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন, কোনো অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন। 5 দেখেন, যে কোনো অঙ্গ বা গ্রন্থের কর্মশক্তি সমূহে, আন্ডারলাইন করেন, বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। 4 আর 5-এর ভিতর পার্থক্য আছে দুইটাই, একটা বলছে অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, আর 5 নম্বর দেখেন যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সময় বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। কেমনে? আপনি এমন আঘাত করছেন একজনের হাড় ভেঙে, হাত ভেঙে গেছে, বা আপনারে
হাত ভেঙে গেলে কিন্তু একসময় হাত যদি জোড়া লাগার সম্ভাবনা থাকে, যদি জোড়া লেগে যায় তাহলে 4। আর হাত ভাঙা গেছে, হাত ভেঙে গেছে, হাত আর জোড়া লাগে নাই, আর জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই, স্থায়ী গতি সাধন, তাইলে কত? 5। বুঝেন যে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 4। আর অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন যদি এরূপ হয় যে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেটা কি? 5। 6 দেখেন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী স্থায়ী বিকৃতি, এমন ঘুষি দিছে নাক একেবারে ওই দিক চলে গেছে, আর ঠিক হবে না, নাক ওরকমই আছে। বুঝতে পারছেন? মস্তক বা মুখমণ্ডলের কি স্থায়ী বিকৃতি। 7 দেখেন, হাড় বা দন্তভঙ্গ। অনেক সময় বলেন যে চট দিয়ে দাঁত ফেলাই দেবো, আর দাঁত যদি পড়েই যায় বা হাড় যদি ভেঙেই যায়, তাহলে সেটাও কি গুরুতর আঘাত। 8 নাম্বারটা দেখেন, এমন কোন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে, বা কোনো ব্যক্তিকে গোল দিবেন 20 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত শারীরিক বেদনা দেয়, বা সে তার সাধারণ দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে। এটা হচ্ছে যে এরকম যে আপনার উপরে 60টার কোনোটা হয় নাই, আপনার হাড়ও ভাঙে নাই, শ্রবণ শক্তিও নষ্ট হয় নাই, বা দৃষ্টি শক্তিও নষ্ট হয় নাই, পুরুষত্বহীনও হন নাই, মোটামুটি সব ঠিক আছে, বাট আপনি এমন ভাবে অসুস্থ ছিলেন যে 20 দিন যাবত আপনি বেড থেকে উঠতে পারেন নাই, তাহলে সেটাও কি বলে বিবেচিত হবে? গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনার আহত মানে হাড় না ভাঙলেও, শ্রবণ শক্তি নষ্ট না হলেও, দৃষ্টি শক্তি নষ্ট না হলেও গুরুতর আঘাত কিছুই হয় নাই, গুরুতর আঘাত হতে পারে কখন? যে আপনি আঘাতের পর 20 দিন যাবত আপনার কোনো কাজকর্ম করতে পারেন নাই, তো সেই ক্ষেত্রে সেটাও কি বলে বিবেচিত হবে? 20 দিন। আচ্ছা, এই মানে সেটা হচ্ছে যে আপনাদের যে রেগুলার যে প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আপনাদের তো হসপিটালের সার্টিফিকেট লাগে, নাহলে তো হবে না। সেটাই, জি। আর এই জায়গাতে আঘাত টাঘাত এইগুলা কিন্তু ওই আমরা কোর্ট কাছারিতে যে আঘাত করি সেগুলোর সাথে মিল পাবেন না। কোর্টে বলবে যে এত এই জায়গা কাটছে, এত 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, গুরুতর হাড় কাটা জখম টখম, এই ধরনের ভাষা কিন্তু এখানে নাই। ওই ভাষাগুলো হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্সের। বাট আপাতত আপনার এইগুলো জানলেই হবে, এগুলো হচ্ছে গুরুতর আঘাত, যে পুরুষত্বহীনকরণ, দৃষ্টিশক্তি নষ্ট করা, শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থের স্থায়ী অনিষ্ট সাধন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, তারপরে হাড় বা দন্তভঙ্গ, আর এমন কোন মানে আঘাত যেটা আপনার 20 দিন পর্যন্ত আপনার স্বাভাবিক কাজকর্ম করতে দেয় না। মাথা, মাথা অনেক সময় দেখেন না যে হাড় সরে গেছে, প্লেট সরে গেছে, আর ওই জায়গায় ইয়া। আচ্ছা, গুরুতর বা মারাত্মক আঘাত। এখন আমি যদি বলি যে শুধু 320 ধারায় যে 8টা জিনিস বলছে, এই 8টা জিনিস কোনো অপরাধ না, এই 8টা জিনিস অপরাধ না। এখন আপনি বলতে পারেন যে চোখ নষ্ট হয়ে গেল, দাঁত ভেঙে গেল, সব কিছু নষ্ট হয়ে গেল, তারপরে অপরাধ না। অপরাধ তখন যখন এই কাজটা কিভাবে করা হবে সেটা চাই। তাহলে শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা দিয়েছে 320, আর গুরুতর আঘাতটা যদি স্বেচ্ছায় করা হয় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে 322। আগেরটা ছিল বেজোড়, যে 19 21 23 24, আর এটা হলো শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা দিয়েছে 320। আর গুরুতর আঘাতটা যদি স্বেচ্ছায় করে কত? 322। আর গুরুতর আঘাতটা, এই স্বেচ্ছায় গুরুতর আঘাতের যে শাস্তি এটা আলোচনা করেছে 325। 325 সাজা 7 বছর, সাজা 7 বছর। আর গুরুতর আঘাতটা যদি মারাত্মক অস্ত্র শস্ত্র সহ করা হয় তাহলে চলে আসবে 326, যাবজ্জীবন বা 10 বছর। যাবজ্জীবন বা 10 বছর। তাহলে আমিও জায়গা মনে রাখবো 19 21 23 24, আর এ জায়গা 20 22 25 26। জি। আচ্ছা, তাহলে জিনিসটা আপনি এইভাবে মনে রাখবেন যে শুধু, আমি এইভাবে বলি দেখেন, শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত 321, আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, স্বেচ্ছায় আঘাত যদি করা হয় অস্ত্র শস্ত্র সহযোগে 324, শুধু গুরুতর আঘাত কত? 320। গুরুতর আঘাতটা যদি স্বেচ্ছায় করা হয় 322। গুরুতর আঘাতটা যদি আপনার স্বেচ্ছায় করা হলো সেটা শাস্তি 325। আর এই স্বেচ্ছায় গুরুতর আঘাতটা যদি অস্ত্র শস্ত্র সহ করা হয় তাহলে কত? 326। আচ্ছা, এখন আমরা এখানে পড়ি, দেখেন মন্তব্যতে চলে আসি। মন্তব্য যা বললাম সেই কথাগুলো এখানে বলা আছে, দেখেন।
আঘাত দান যদি স্বেচ্ছাকৃত হয়, মানে আঘাত 319-এর যে কাজটা সেটা যদি কি হয়, স্বেচ্ছাকৃত হয় বা জেনে করা হয়, তাহলে সেটা স্বেচ্ছাকৃত আঘাত দান বলে বিবেচিত হবে। ধারা কত দেখেন, 321। আঘাত দানটা যদি স্বেচ্ছাকৃত হয় তাহলে সেটা কি বলে বিবেচিত হবে? সে- এখানে যদি না থাকে সমস্যা নাই, এগুলো দেখেন আগে। আচ্ছা, তারপর দেখেন গুরুতর আঘাত যদি স্বেচ্ছাকৃতভাবে দেওয়া হয় বা গুরুতর আঘাত বা আঘাতটি গুরুতর হবে জেনে যদি আঘাত করা হয় বা যে আঘাতটি করা হবে তা যদি গুরুতর হয় তাহলে সেটা স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত বলে গণ্য হবে। তার আন্ডারলাইন করেন, ধারা কত, 322। নতুন বইতে নাই, আপনারা শুনেন, আগে কথা শুনেন, সব জিনিস থাকা লাগবে এমন কোনো কথা নাই। তারপরে দেখেন দণ্ডবিধিতে শুধুমাত্র আঘাত আন্ডারলাইন করবেন, বা গুরুতর আঘাতের জন্য কোনো শাস্তি উল্লেখ করা হয়নি। শুধু আঘাত বা শুধু গুরুতর আঘাতের কোনো শাস্তি কিন্তু নাই। 323 ধারায় স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি এবং 325 ধারায় স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি বিধান করা হয়েছে। অর্থাৎ আঘাত বা গুরুতর আঘাতের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে প্রথম শর্ত হলো, আন্ডারলাইন করেন, স্বেচ্ছাকৃত হতে হবে। সেটা হতে হবে কি, স্বেচ্ছাকৃত। এবার আমরা চলে আসি, দেখেন বিগত বছরের প্রশ্নে আগে আসি, তারপরে এখানে চলে আসি। দেখেন যে দ্য পেনাল কোড 1860-এর 320 ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলা হয়েছে? 8 শ্রেণী স্যার। কত শ্রেণী? 8 শ্রেণী। আর যদি আপনাকে বলে কত শ্রেণীর 19 ধারায় কত শ্রেণীর আঘাতকে আঘাত হিসেবে গণ্য করা হয়েছে? 3 শ্রেণী, জি। আচ্ছা দেখেন, এবার একটা আপনারা যারা আহ যারা আমরা কোর্ট কাছারিতে যাই, মোটামুটি সিনিয়রদের মুখ টুক শুনি। দেখেন দ্য পেনাল কোড 1860 যে নিম্নের কোনটি গুরুতর আঘাত, এ জায়গায় বলছে কি নিম্নের কোনটি গুরুতর আঘাত। কারণ আপাত দৃষ্টিতে যারা আমরা বই পড়ি নাই তাদের কাছে মনে হবে পায়ে 1 ইঞ্চি পরিমাণ কাটার আঘাত, ঘাড়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাটা আঘাত, বাহুতে আঘাত, বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিত করো। তো আপনার কাছে গুরুতর আঘাত অনেক ক্ষেত্রে এটা মনে হতে 1.5 ইঞ্চি কাটে ফেলাইছে ঘাড়ে, কিন্তু আসলে কিন্তু 1.5 ইঞ্চি 1 ইঞ্চি কাটার কথা আমাদের পেনাল কোডে আছে নাই। এটা হচ্ছে আপনাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সের বিষয়, সেই অনুযায়ী বিচারক মহোদয়রা নির্ধারিত করে বা এর নজির অনুযায়ী আছে যেটা কি আঘাত নাকি গুরুতর আঘাত। বাট এই জায়গায় আমরা 320 ধারায় যেটা জানি, এই অপশনগুলোর মধ্যে 320 ধারায় আছে শুধু ঘ নাম্বারটা। দেখেন বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিতকরণ। এখন বিথিকা বিশ্বাস আবার বলেন না যে ওই জায়গায় তো বাম কর্ণের কথা লেখে নাই। স্যার এটা লিজা আমার জিজ্ঞেস করছিল আগের বার যে ওদি এই বাপ কোনো লাগলে কেন ডান না লিখে এখন ওই বলবেন যে এগ মানে ডিম, মুরগির ডিম না হাঁসের ডিম। দেখেন 3 নাম্বার প্রশ্নটা দেখেন যে এক্স জেড এর মুখে ঘুষি মারলে জেড এর একটি দাঁত পড়ে যায়, এক্স এর কৃত অপরাধ হলো কি আঘাত বলেন তো? মারাত্মক জখম। 4 নাম্বারটা দেখেন দ্য পেনাল কোডে কত প্রকারের আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে? কত প্রকার? 8 প্রকার। মোটামুটি আর যা আছে পারবেন। আমরা সরাসরি চলে আসি এখানে, শাস্তির যে টেবিলটা আছে সেখানে চলে আসি। দেখেন 323 ধারাটা দেখেন, আন্ডারলাইন করেন, স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি। আগেই বললাম 21-এর শাস্তি বলছে কততে, 23-এ। দেখেন যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 1 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড সহ যা কত 1000 টাকা পর্যন্ত হতে পারে, উভয়। অর্থাৎ 323-এ বলেন তো শুধু অর্থদণ্ড দিতে পারে কিনা? শুধু অর্থদণ্ড দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অর্থদণ্ড কত হবে? 1000 টাকা। সর্বোচ্চ 1000। আর কারাদণ্ড দিলে সর্বোচ্চ 1 বছর। 1 বছর। 1 বছর। আমরা 24-এ দেখি স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র, এই যে আন্ডারলাইন করেন, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা। মানে আপনি 23-এর কাজটাই করছেন, বাট কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। 3 বছর। তাহলে সেই ক্ষেত্রে দেখেন যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড সহ বা উভয়। কত তাহলে সাজা কত সর্বোচ্চ? 3 বছর। তাহলে 23-এ হচ্ছে 1, 24-এ কত? 3। আচ্ছা আমরা 325 দেখি। তার আগে বলে নেই, শুধু আঘাত, শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা দিচ্ছে কত দাঁড়ায়? স্যার 320-এ। 320। আর স্বেচ্ছায় গুরুতর আঘাত কত? 322। আর 22-এর শাস্তি কত? 25। শুধু গুরুতর আঘাত, এই যে দেখেন 325 দেখেন, শুধু স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড, এবং অর্থদণ্ড, জি দুটোই হবে, জি। 326 দেখেন, 326-এ যদি দেখেন যে
স্বেচ্ছাকৃতভাবে, আন্ডারলাইন করেন, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করা। মানে আপনি কাজটা করতেন বা কিসের সাহায্যে? মারাত্মক অস্ত্রের সাহায্যে। তাহলে সাজা দেখেন বেশি, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত। আপনারা পেনাল কোডের একটা, যারা বলেন যে আমরা ধারা মনে রাখতে অসুবিধা হয় বা অনেক ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হয়, পারেন না, একটা জিনিস কি লক্ষ্য করছেন যে যে জায়গায় যাবজ্জীবন কারাদণ্ডের পরে যদি কোনো কারাদণ্ড থাকে, অধিকাংশ জায়গায় বলেছে যে কোনো মানে কত, সর্বোচ্চ কত? 10 বছর। বুঝেন কিনা? আর এই জায়গায় আমরা মানে অনেক জায়গায় দেখলাম যে যাবজ্জীবন কারাদণ্ড বা যদি থাকে তাহলে কারাদণ্ড কত? 10। খুব কম জায়গায়, দুই এক জায়গায় আছে 14 বছর বা 7 বছর এই টাইপের আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় কত? 10। জি। তাহলে আপনি মনে রাখবেন 325-এর সাজা হলো কত ভাই? 325-এর সাজা হলো 7 বছর, যে স্বেচ্ছায় গুরুতর আঘাত। আর স্বেচ্ছায় গুরুতর আঘাতটা যদি মারাত্মক অস্ত্র সহ করে তাহলে কত? 326। যাবজ্জীবন বা কত? 10 বছর। যাবজ্জীবন বা 10 বছর। আমরা 26 কতে চলে এসে দেখেন, 326 ক। 326 ক দেখেন, স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়িয়ে, উপড়াইছে কয়টা চোখ? দুইটা। বা অ্যাসিড জাতীয়, অ্যাসিড শব্দটা বলতেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টি নষ্ট করা, বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করে। অ্যাকচুয়ালি আপনারে 326-এ কয় চোখ তাকে বলছে? শুধু 300, মানে গুরুতর আঘাতের যে সংজ্ঞা দিছে সে জায়গা বলতে চোখের দৃষ্টিশক্তি কি রহিত করা। তাহলে শুধু গুরুতর আঘাত যদি এক চোখের দৃষ্টিশক্তি রহিত করে তাহলে 326, আর যদি দুই চোখেরই নষ্ট করে ফেলায় তাহলে কত? 326 উপরাই ফেলছে। অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুই চোখ নষ্ট করে ফেলছে, অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা এই দেখেন মুখ, মাথা বা উভয় চোখে গুরুতর জখম করলে, তাহলে অ্যাসিডের কথা আসলেই 326 না 26 ক? 326 ক। এবং এই ক্ষেত্রে সাজা বেশি দেখেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং কি অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে সর্বোচ্চ সাজা কত? সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তাহলে মাসুদ আমারে বলেন যে 326-এর সাথে 26-এর আপনি কি পার্থক্য পান? চোখের দৃষ্টিশক্তি ওইখানে এক চোখ ধরা যায়, আর এখানে উল্লেখ করে দুইটি চোখের মানে দৃষ্টিশক্তি কি করে নষ্ট হয়ে যাবে, অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা জলছাই চোখের দৃষ্টিশক্তি এক চোখের কথা তো হয়ে যায়। আচ্ছা দেখেন, আর 27 ধারা আমরা পড়বো না, 27 ধারা পড়ার প্রয়োজন নাই, 328 ধারাটা একটু লেখেন। 28 ধারা কি আপনাদের নতুন বইতে আছে? নাই। 28 ধারাটা একটু লেখেন, যে যারা লেখা আছে তারা লেখা লাগবে না, আর আমি কিছু বললে ইন্টারাপ্ট করবেন না, কারণ আপনাদের লেখার ওই লেখা এক নাও হতে পারে। বলবেন যে 20, 328 ধারা সমান সমান দিয়ে লেখেন, 20 বা নেশা জাতীয় পদার্থ দ্বারা আহত করা। 20 বা নেশা জাতীয় পদার্থ দ্বারা, 20 বা নেশা জাতীয় পদার্থ দ্বারা আহত করা। ব্র্যাকেটে লেখেন অজ্ঞান পার্টি, মলম পার্টি। অজ্ঞান পার্টি, মলম পার্টি, আহত করা। আচ্ছা, সাদা লেখেন 10 বছর, 10 বছর পর্যন্ত। সাদা লেখেন 10 বছর পর্যন্ত। মলম পার্টি চিনেন না? মলম চোখে দেয়, আর কিছু দেখে না। ওই যে চলতি পথে আপনারে ডাব খাওয়াইছে, পান খাওয়াইছে, অজ্ঞান করছে, কলম দিছে, এই যাবতীয় যা যা আছে এই সব অপরাধ তাদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 328 ধারায়। সাজা কত? 10 বছর পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা, এই তানভীর কোনো সমস্যা? না, যেভাবে তাকাচ্ছেন মানে সমস্যা কোনো? হ্যাঁ,
আচ্ছা দেখেন 330 ধারা দেখেন ভাই, আমরা পড়ি দেখেন ধারা 330। তার আগে আমি একটু আপনাদের রিভিউ করে দিই। দেখেন যে শুধু আঘাতের সংজ্ঞা 319, আঘাতটা যখন স্বেচ্ছায় করা হবে 321, 21-এর শাস্তি 323, সাজা কত 1 বছর, আর 23-এর কাজটায় যদি আপনি কোনো অস্ত্রের মাধ্যমে করেন 324, সাজা কত 3 বছর। শুধু গুরুতর আঘাত 320, গুরুতর আঘাতটা যদি স্বেচ্ছায় করে 322, আর 22-এর কাজটা যদি স্বেচ্ছায় করে শাস্তি 325, কত 7 বছর। 25-এর কাজটাই মারাত্মক অস্ত্র শস্ত্র সহ করতেন, যাবজ্জীবন 10 বছর, যাবজ্জীবন 10 বছর, 326। আর যদি 2 চোখ উপড়ায় ফেলায়, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা 2 চোখের ক্ষতি করে, মুখমণ্ডলের ক্ষতি করে, 326 ক, সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। জি। আর অজ্ঞান পার্টি, মলম পার্টি, দ্যাট মিন্স বিষ বা নেশা জাতীয় পদার্থ দ্বারা যদি কারো আহত করা হয়, ক্ষতি করা হয়, তাহলে সে দণ্ডিত হবে কত দ্বারায় 328 দ্বারায়, সাজা কত 10 বছর। দেখেন 330 ধারা দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায়, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায়, কনফেশন, কনফেশন আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণ, শব্দটা বলতেন, প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে, আন্ডারলাইন করেন, আঘাত প্রদান। বাংলা সিনেমায় চলে যেতে হবে। আপনি, পুলিশ বলতেছে স্বীকারোক্তি, স্বীকারোক্তি আর স্বীকৃতি দেখেন একটু ব্যাখ্যা করি। স্বীকৃতি হচ্ছে, স্বীকারোক্তি হচ্ছে নিজের দোষ নিজে স্বীকার করানো, এটুকুই বলি। স্বীকারোক্তি হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটাকে বলে কি স্বীকারোক্তি বা কনফেশন। আর স্বীকৃতি হচ্ছে যে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো বক্তব্য হইবে বলে স্বীকৃতি। সেটা নিজের দোষ নিজে স্বীকারও হতে পারে, বা আমি দেখলাম আরিফ সাহেব হত্যা করছে, এটাও হতে পারে, আবার আমি বললাম আমি হত্যা করছি। তাহলে স্বীকৃতি কখন স্বীকারোক্তি হয়? যখন নিজের দোষ নিজে স্বীকার করে, প্রথমত সেটা হচ্ছে স্বীকৃতি, আর পরবর্তীতে সেটি স্বীকারোক্তিতে পরিণত হচ্ছে। কেন? কারণ নিজের দোষ নিজে স্বীকার করলেও যদিও যদিও এটা স্বীকৃতি, পরবর্তীতে নিজের দোষ যেহেতু নিজে স্বীকার করতেছে, তখন সেটা বলে কি স্বীকারোক্তি। অর্থাৎ সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি কিন্তু স্বীকারোক্তি না। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন। বুঝেন কিনা? তো বিষয়টা হচ্ছে যে একটু আবার একটু পড়ি দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা। পুলিশ বলতেছে তানভীর রে, বল যে তুই ডাল খাইছিস, জোর করে বল যে ডাল খাইছিস। তানভীর তো সরমনে বলছে যে দুপুরে ডাল খাইছে, সেই ডাল। তো এখন পুলিশ, হ্যাঁ তো সেটা বললাম যে, তো উনি তো ভাবছে যে ডাল খাইছি মাদ্রাসাতে, তা পুলিশ আবার বলে কি মাদ্রাসায়ও ডাল খাইস। তো এই যে 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 পুলিশ যদি তানভীর রে বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করার নিমিত্তে কি করে আঘাত করে, আঘাত করে, তাহলে সেক্ষেত্রে পুলিশ দণ্ডিত হবে কত দ্বারায় 330 দ্বারায়। দেখেন সাজা কত, যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা আন্ডারলাইন করবেন 7, বলতেছি বলতে দেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 7 বছর পর্যন্ত হতে পারে। জি, বুঝেন কিনা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসেন। আচ্ছা, যদি এরকম হয়, নট অনলি পুলিশ, দেখেন স্বীকারোক্তি আদায় নরমালি পুলিশের একটা উদাহরণ দিলাম, আর সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য, প্রত্যার্পণে বাধ্য করা, বাংলা সিনেমায় দেখে না যে মারতেছে, যে এই জায়গায় স্বাক্ষর দেয়। সম্পত্তি প্রত্যার্পণ মানে কি, মানে সম্পত্তি নেওয়ার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য, নেওয়ার জন্য বলে না স্বাক্ষর দেয়, লাস্টের সিনেমায় যা, লাস্টের সিনে যাওয়া হয় আর কি, মারধর করে সিনেমায় যে। তা এখন যদি আপনারে আঘাত করে কিসের জন্য, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য, তাহলে ওই আঘাতের শাস্তি 323 হবে না, সাদা চলে আসবে কততে 330, 330। তাহলে 323-এর একটা আপডেটেড ভার্সন হচ্ছে 330, 330। অর্থাৎ আপনি যদি শুধু আঘাত করেন 323, বাট ওই আঘাতটা করছেন স্বীকারোক্তি আদায়ের জন্য, ওই আঘাতটা করছেন সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য, তাহলে সাজা কত 330, সাজা কত 7 বছর। বুঝেন কিনা? আচ্ছা, 30 যদি আপনি বুঝেন, 31 আমি অটোমেটিক্যালি বুঝে যাবো। দেখেন যে আগের সব জিনিস এক, আর 330-এ করে দিলাম আঘাত, 31-এ হলো গুরুতর আঘাত, ওই সেম মানে। এই যে দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা
বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান। আগেরটাই কি ছিল? আঘাত। আর এটা আছে কি করছে? গুরুতর আঘাত। এটার শাস্তি কি দেখেন? যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে বুঝেন যে 30 আর 31-এর ভিতরে মাসুদ চাই পার্থক্য কি? পার্থক্য হচ্ছে চেষ্টা একা তাহলে চেষ্টা গুরুতর আঘাত। জি। আর বাকি উপাদান কিন্তু একই, যে বলপূর্বক আপনি স্বীকারোক্তি আদায় করতে যাচ্ছেন, আঘাত করতেন, বা 30 বলপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য যদি আপনি গুরুতর আঘাত করেন 31, সম্পত্তি প্রত্যার্পণ জোরপূর্বক প্রত্যার্পণে বাধ্য করার জন্য যদি আঘাত করেন 30, 7 বছর, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করেন কত? 31, সাজা কত? 10 বছর। বুঝেন কিনা? আচ্ছা, আমরা পরের ধারায় চলে আসি। দেখেন 332 দেখেন, সরকারি কর্মকর্তাকে, আন্ডারলাইন করেন, সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃতভাবে আঘাত। এবার আঘাতটা আগে করছিল পুলিশ, আর এবার করতেছেন সরকারি কর্মকর্তারে। পুলিশ ধরেন গ্রেফতার করতে গেছে, পুলিশে আপনি ঠেলা দিয়ে দৌড় দিচ্ছেন। পুলিশ গ্রামে গ্রেফতার করতে গেছে, তারে পুলিশে ঠেলা দিয়েছেন, পুলিশ পড়ে গেছে, পুলিশে আঘাত করছেন না? তাহলে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে, মানে তার দায়িত্ব থেকে আপনি কি চাচ্ছেন? বিরত রাখার জন্য স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত করেন, সাজা কত দেখেন? যে কোনো বর্ণনার কত? 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। এবার 33 দেখেন, হুবহু এক। 32-এ ছিল আঘাত, আর 33-এ কি? গুরুতর আঘাত। দেখেন, সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। পুলিশ গ্রেফতার করতে গেছে, তারে ঠেলা দিয়েছেন, তার হাত ভেঙে গেছে। তাহলে চলে আসবে কত? 333-এ গুরুতর আঘাত করতেন, তাহলে সাজা দেখেন কত? যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে। তাহলে আমি এইভাবে মনে রাখবো যে 30-এ বলছে সম্পত্তি প্রত্যার্পণ বা স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত, সাজা 7। 31-এ সেম কাজটাই বাট গুরুতর আঘাত করতে, সাজা কত? 10। 32-এ বলছে সরকারি কর্মকর্তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য আঘাত, সাজা কত? 3। আর 33-এ বলছে সেম কাজটাই বাট গুরুতর আঘাত করছেন, সাজা কত? 10। তাহলে এইভাবে যদি মিলান, উভয় ক্ষেত্রেই গুরুতর আঘাত, সাজা কিন্তু 10 10, বাট আঘাতের একটা হচ্ছে 7, একটা হচ্ছে কত? 3। আচ্ছা, 334 ধারাটা একটু লিখতে হবে। ধারা 334 একটু লিখেন, যে জায়গা ফাঁকা পান লেখেন। ভালো আছেন? কবে আসছেন? আচ্ছা, আবার যাবেন কবে ঢাকা? প্রতিদিন যাবেন? তো জয়েন করবেন কোন বারে? ঢাকা দেখলাম কবে জানি, দেখলাম যে ঢাকা বারে জয়েন করতে চান না, কোন জায়গায় যেন কমেন্ট টমেন্ট করছিলেন দেখছিলাম আর কি। প্র্যাকটিস কি করার ইচ্ছা কোথায়? এখানেই? উনি কিন্তু এবারের অ্যাডভোকেট, চিনেন তো সবাই? জি। আমরা বুঝতেছি ওনার অনেক দিন। ও, বুঝতেছেন অনেকদিন। দেখেন 334টা একটু লেখেন ভাই, যে গুরুতর গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে আঘাত প্রদান। গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে আঘাত প্রদান। হাইপেন দিয়ে লেখেন 1 মাস বা 500 টাকা বা উভয়। পর্যন্ত আর বললাম না, বুঝে নিয়েন। 1 মাস বা 500 টাকা বা উভয়। কোর্টে গেছিলেন একদিনও? গাউন পরছেন? আচ্ছা আচ্ছা। গুরুতর, কি লিখছেন ভাই? গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে আঘাত। 1 মাস কত? 500 টাকা। এটা বুঝেন, আপনি একজনকে আঘাত করছেন, বাট ঠান্ডা মাথায় করেন নাই, সে আপনার এমন একটা কথা বলছে যে আপনার হাড় জ্বলে গেছে, এমন মেজাজ খারাপ হয়েছে, কান ধরাই দিয়েছেন একটা। তাহলে এই জায়গা
আপনি যে কাজটা করতেন এটা কিন্তু যদিও আঘাত, বাট আপনি কাজটা করতেন কি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে, তাহলে আপনি কিন্তু 323-এ সাজা পাবেন না। সাজা পাবেন কততে? 334-এ। 323-এ হলে সাজা হতো 1 বছর। আর সেম কাজটাই আপনি করতেন বাট গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে, তাহলে সাজা কত? 1 মাস 500 টাকা। 1 মাস 500 টাকা, বুঝেন কিনা? 35 লেখেন, 335। সেম কথা, শুধু আঘাতের জায়গা হবে গুরুতর আঘাত। 335 দিয়ে লিখবেন সেম জিনিস, শুধু ওই আঘাতের জায়গা হবে কি গুরুতর আঘাত। 4 বছর বা 2000 টাকা বা উভয়। 4 বছর, হ্যাঁ, আর কোন টাকার চার্জ 4 বছর বা 2000 টাকা বা উভয়। 4 বছর বা 2000 টাকা বা উভয়। আমাদের দণ্ডবিধিতে আর কোন ধারায় 4 বছর সাজা নাই। 4 বছর সাজা মাত্র একটা ক্ষেত্রেই আছে, কত ধারায়? 335। 335 ধারায়। জি, 4 বছর বা 2000 টাকা। কোর্টে দেয় রেগুলার কি আসতেছেন নাকি এবার ঢাকা গিয়ে আসবে? গেজেট তো আসে না এখনো না? বাচ্চা কাচ্চা কি ঢাকায় থাকবে? 4 বছর বা 2000 টাকা বা জি জি, 4 বছর 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, শুনেন তাহলে 334 আর 35-এর ভিতরে ফিরোজ সাহেব পার্থক্য কি বলেন? স্বেচ্ছায় আঘাত করছে আর গুরুতর আঘাত। গুরুতর আকস্মিক উত্তেজনা। মানে আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত একটা জিনিস এভাবে চিন্তা করেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি আপনি কাউরে হত্যা করেন সাজা পাবেন 304 ধারায়, নাকি নিন্দনীয় হত্যার সাজা 304 না? জি স্যার। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি আপনি কাউরে গুরুতর আঘাত করেন তাহলে সাজা 335। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি আপনি কাউরে শুধু আঘাত করেন সাজা কত? 334। 334। আর বিথিকা বিশ্বাস, ঠান্ডা মাথায় যদি কেউ গুরুতর আঘাত করে তাহলে সাজা কত দাঁড়ায়? ঠান্ডা মাথায় মানে মাথায় বরফ দিয়ে তারপরে আঘাত করতে বলেন। ঠান্ডা মাথা মানে বুঝেন নাই? কেন সবাই তো বলে হলো ঠান্ডা মাথায় আমি আবার আর একজন কয় 23। 23-এ গুরুতর আঘাত কিছু আছে? ঠান্ডা মাথায় 320। তো গুরুতর আঘাত। এ মাপ চাই আপনাদের কাছে। ঠান্ডা মাথায় বলতেছি মানে সে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয় নাই, মানে সে স্বেচ্ছাই কাজটা করছে প্রি প্ল্যান অনুযায়ী। প্রি প্ল্যান অনুযায়ী যদি গুরুতর আঘাত করে 325, সেম কাজটা যদি মারাত্মক অস্ত্রশস্ত্র সহ করে তাহলে কত? 326। আচ্ছা, জেনে রাখা ভালো, দেখি দেখেন, জেনে রাখা ভালো। 326 ক ধারায় অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে সর্বোচ্চ শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। এটা আমরা জানি। পরেরটা দেখেন, 323, 324, 325, 335, 336, 337, 38, 34 ধারার অপরাধগুলো আপোষযোগ্য। মুখস্থ করার কোনোই দরকার নাই, কিন্তু পার্থক্য হলো 23 এবং 34 ধারার অপরাধটি আদালতের অনুমতি ছাড়া আপোষ মীমাংসা করতে পারে, কিন্তু 24, 25 বাকিগুলো আছে আদালতের অনুমতি নিয়ে। এটা লেস ইম্পর্টেন্ট, আপনার দরকার নাই। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসের এখানে কতগুলো উদাহরণ আছে। আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্ন, আহ আমাদের বিরতি হবে একটু পরে। দেখ, কোন আঘাত সর্বনিম্ন ড্যাশ দিন পর্যন্ত বেদনা দিলে মারাত্মক জখম বলে গণ্য হবে? কতদিন? 20 দিন। 8 নম্বর দেখেন, আরিফ স্থায়ীভাবে বদরুলের মুখমণ্ডল বিকৃত করার উদ্দেশ্যে বদরুলকে ঘুষি মারে, যা বদরুলের মুখ বিকৃতি না করলেও 20 দিন ধরে ব্যথা দেয়। আরিফের অপরাধ কি? স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত।
আচ্ছা, আমরা দেখেন চলে আসি 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা আছে এরকম যে আরিফ একজন পুলিশ অফিসার। জামান কোন বিশেষ অপরাধ সংগঠন করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য আরিফ জামানকে নিপীড়ন করে। ওই যে বলতেছে তুই কি ডাইল খাইস, বল স্বীকার কর। তা কোনো বিশেষ তার জোরপূর্বক কি আদায় করার চেষ্টা করতেছে? স্বীকারোক্তি। সো নিপীড়ন করে, নিপীড়ন শব্দটা বলতেন, নিপীড়নের নিচে লেখেন আঘাত। নিপীড়ন বলতে এখানে বোঝানো হচ্ছে আঘাত। কি বোঝানো হচ্ছে? আঘাত। আরিফ দণ্ডবিধির কত ধারায় অপরাধ করছে? কত ধারা? 330। সেম কাজটা যদি গুরুতর আঘাত করতো 331। তারপরে দেখেন 19 নম্বর প্রশ্নটা দেখেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য, এবার আপনি বাধা দিচ্ছেন সরকারি কর্মকর্তারে, গোল দেবেন ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে। এটা আপনি কি করছেন? ইচ্ছাকৃতভাবে বাধা দিলে দণ্ডবিধির কত ধারা শাস্তিযোগ্য অপরাধ? 332। আর যদি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করেন তাহলে কত? 333। সো আমি আঘাত, গুরুতর আঘাত খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে 2-1 মিনিটের মধ্যে আবার একটু বলি, শুনেন। আপনাদের সবাই মাথায় গেঁথে যাওয়ার কথা এইভাবে যে শুধু আঘাতের সংজ্ঞা দিতে 319 কত 3 যন্ত্রণা বৈকল্য পীড়া। আর আঘাতটা স্বেচ্ছায় করলে অপরাধ 321। স্বেচ্ছায় আঘাতের শাস্তি বলছে 323, 1 বছর। 323-এর কাজটা যদি আপনি মারাত্মক কষ্ট সহ করেন 324, সাজা কত? 3 বছর। আচ্ছা, 320-এ বলছে গুরুতর আঘাতের সংখ্যা কয় প্রকার? 8 প্রকার। 20-এ যে কাজটা করছেন স্বেচ্ছায় করলে শাস্তিযোগ্য অপরাধ 322। 22-এর শাস্তি বলছে 325, কত? 7 বছর। 7 বছর। আর 25-এর কাজটা যদি মারাত্মক কষ্ট সহ করেন তাহলে সাজা 326-এ যাবজ্জীবন বা 10 বছর। আর গুরুতর আঘাতটা যদি করেন মানে দুই চোখ প্রায় ফেলেন বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুই চোখের ক্ষতি করেন, মুখমণ্ডলে ক্ষতি করেন, 326-এর ক মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। 26 ক পর্যন্ত শেষ। 28 27 আমরা পড়বো না, 27 তানবীর পড়ুক, ওনার জন্য প্রযোজ্য। 328-এ পড়বো যে বিষ বা আপনার কোন পদার্থ দ্বারা যদি কারো আহত করে, নেশা জাতীয় পদার্থ দ্বারা, তাহলে 328 সাজা কত? 10 বছর। 29 আমরা পড়ি নাই। 30 পড়ছি যে যে কোন স্বীকারোক্তি আদায়ের জন্য বা সম্পত্তি প্রত্যার্পণ যদি বাধ্য করার জন্য স্বেচ্ছায় আঘাত দেয়, সাজা 7। 31-এ বললো ওই সেম কাজ করার জন্য গুরুতর আঘাত করলে সাজা কত? 10। 32-এ বললো সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য যদি আঘাত করে, স্বেচ্ছায় আঘাত করে, সাজা 3। সেম কাজ, এটা কত? 332। সেম কাজটাই যদি সরকারি কর্মকর্তারে করে গুরুতর আঘাত, সাজা কত? 10। 333। 34-এ এসে বললো যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি আপনি কাউকে আঘাত করেন তাহলে সাজা 1 মাস 500। 1 মাস 500। আর 35-এ এসে বললো গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি কাউরে স্বেচ্ছায় গুরুতর আঘাত করেন তার সাজা 4 বছর, কত? 2000 টাকা। তো আমরা এই পর্যন্তই পড়লাম। এছাড়া আরো 2টা ধারা পড়ছি, একটু মনে করাই দিই যে নেগলিজেন্স মানে আপনি যদি কাউরে অবহেলার কারণে গুরুতর আহত করেন, সাজা 338-এ 338-এর সাজা 2 বছর 5000। 2 বছর 5000। আর যদি আপনি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে, এটা আগের পড়া, বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যদি কাউরে গুরুতর আহত করেন, সাজা 338 ক, এই জায়গাও 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। তো বাকিটা আমাদের নামাজের পর আবার শুরু হবে ইনশাল্লাহ। পড়া কিন্তু বিরতির পরে আমাদের ক্লাস শুরু। দেখেন তার আগে আমি আপনাদের একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাস শুক্রবার। শুক্রবার এরকম 4:30 থেকে, শুক্রবার 4টায় আসেন বা 4:30, 4:30 হোক, 4:30 আসেন। আর একটা আছে শুক্রবার আপনাদের 40 মার্কের ক্লাস টেস্ট। 40 মার্কের ক্লাস টেস্ট দণ্ডবিধির, সেটা হচ্ছে আমি ধারা বলে দিই। ওই আপনার 219 ধারা থেকে, 219 ধারা থেকে আজকে যতটুকু পড়লাম সেই পর্যন্ত আর কি। হ্যাঁ, জি, বুঝতে পারছেন? তাহলে শুক্রবারে আমাদের দণ্ডবিধির ক্লাস টেস্ট 40 মার্কের, 219 থেকে আজকে যতটুকু পড়লাম এটার উপরে। জি, তাহলে আমরা পড়াই ফিরি। দেখেন, অবৈধ বাধা এবং অবৈধ আটক, কেউ কোথাও না বুঝলে আমাকে সাথে সাথে জানাবেন, নাইলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনি বুঝতেছেন কিনা। অবৈধ বাধা এবং অবৈধ আটক, ইংলিশে দেখেন রংফুল রেস্ট্রেইন এন্ড রংফুল কনফাইনমেন্ট। রংফুল রেস্ট্রেইন এন্ড রংফুল কনফাইনমেন্ট। এই অবৈধ আটক আছে না, এই আটকের উপর একটু লেখেন অবৈধ অবরোধ। অবরোধ যদিও লেখা আছে সমস্যা নাই, তারপরেও একেবারে উপরে লিখে রাখেন অবৈধ অবরোধ। আটকও যা
অবরোধও তাই। হ্যাঁ, আল্লাহ 40 পরে আগে এমনি লেখেন আর কি। সো আমরা আগে একটু পড়ি, দেখেন অবৈধ বাধা এবং অবৈধ আটক ধারা 339 থেকে 348, একেবারে ডান সাইডে বা নতুন বইতে বাম সাইডে আছে দেখেন। ধারা 339 থেকে কত ধারা? 348। আচ্ছা আমরা পড়বো পরে, বাট আমি আপনাদের একটু বুঝাই, একটু বুঝেন যে কোন ধারে অবৈধ বাধা বলে আর কোন ধারে অবৈধ আটক বলে। আগে আমার কাছ থেকে বুঝেন। অবৈধ বাধা হচ্ছে যে রংফুল রেস্ট্রেইন, যেদিকে যাওয়ার আপনার আইনগত অধিকার আছে সেই দিকে যদি কেউ আপনারে যেতে না দেয় তাহলে সেটারে বলে অবৈধ বাধা। ধরেন গোপালগঞ্জের পৌরসভার সামনে দিয়ে হাঁটার অধিকার আপনার আছে। এখন হাফিজ যদি তানভীরে বলতেছে যে হাফিজ তুমি এই জায়গাতে, তানভীরে হাফিজ বলতেছে যে তানভীর তুমি পৌরসভার সামনে যেন তোমার না দেখি বা এই জায়গাতে তুমি যাইতে পারবা না, তাহলে এই ক্ষেত্রে হাফিজ সাহেব কি কাজ করছে, কি অপরাধ করছে? অবৈধ বাধা। অর্থাৎ যদি কোনো ব্যক্তির যেখানে যাওয়ার তার আইনগত বাধা আছে, সেখানে যেতে যদি তাকে কেউ বাধা দেয় সেটাকে কি বলে? অবৈধ বাধা। অর্থাৎ একদিক থেকে বাধা। বাধা কয় দিক থেকে? একদিক থেকে। তবে একটা জিনিস মনে রাখেন, অবৈধ বাধা বেসরকারি জায়গায় হবে না। বেসরকারি জায়গা বা জলপথে অবৈধ বাধা হবে না। অর্থাৎ আমার বাসায় আপনি ঢুকতে চাইলে আমি বাধা দিলে আপনি বলতে পারবেন না যে আমি অবৈধ বাধা দিছি। আমার বাসায় ঢোকার কি আইনগত অধিকার আপনার আছে? নাই। বাট সরকারি জায়গায় আপনার আইনগত অধিকার আছে। সো আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে অবৈধ বাধা কোন ধরনের জায়গা হয়, সরকারি না বেসরকারি? বেসরকারি জায়গায় কি অবৈধ বাধা হতে পারে? পারে না। বুঝতে পারছেন? আর যদি বলে যে একদিক থেকে বাধা দিলে সেটাকে কি বলে? অবৈধ বাধা। এবার আসেন যে অবৈধ অবরোধ বা অবৈধ আটক কি? যখন আপনার চতুর্দিক থেকে বা সকল দিক থেকে বাধা দেওয়া হয় তখন সেটারে বলা কি? অবৈধ আটক। আপনারে একটা রুমের মধ্যে আটকায় রাখছে, এটা কি অবৈধ বাধা না আটক? প্রথমত এই সকল দিক দিয়ে বাধা দিছে, আর সকল দিক দিয়ে বাধা দিলে সেটা হয়ে যায় কি? অবৈধ আটক। আপনারা একটা বাড়িতে আটকায় রাখছে, বাধা না আটক? অবৈধ আটক। এই অবৈধ আটক যেটা, এটা তাহলে সকল দিক থেকে যদি বাধা দেওয়া হয় সেটাকে কি বলে? অবৈধ আটক। আর একদিক থেকে বাধা দেওয়া হলে বলে কি? অবৈধ বাধা। অবৈধ বাধা অবশ্যই হতে হবে কোন জায়গায়? সরকারি জায়গায়। অবৈধ আটক সরকারি জায়গায় হতে পারে, বেসরকারি জায়গায়ও হতে পারে। বুঝতে পারছেন? এই হলো বেসিক পার্থক্য। সো অবৈধ বাধা একদিক থেকে বাধা, আর অবৈধ আটক কি? সকল দিক থেকে বাধা যেটাকে, সেটাকে বলে অবৈধ আটক। একটু পড়ি দেখেন, এবার ক্লিয়ার হয়ে যাবে যে দণ্ডবিধির 339 থেকে 348 ধারা পর্যন্ত অবৈধ বাধা এবং অবৈধ আটক এবং উক্ত অপরাধের সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। 339 ধারায় অবৈধ বাধা, আন্ডারলাইন করেন, 339 ধারায় অবৈধ বাধা এবং 340 ধারায় অবৈধ আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে অবৈধ বাধার সংজ্ঞা দিছে কত ধারায়? 339 ধারায়। অবৈধ আটকের সংজ্ঞা দিছে কত ধারায়? 340 ধারায়। আমরা প্রথমে দেখি, দেখেন যে 339 ধারা, 339 অবৈধ বাধা বা অবৈধ আটক। কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, তার যে দিকে গমনের অধিকার আছে, মানে যদি কোনো ব্যক্তির যেদিকে গমনের তার অধিকার আছে তাকে সেই দিকে গমনে, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছাকৃতভাবে বাধা দিলে, বাধাটা অবশ্যই হতে হবে কি? স্বেচ্ছাকৃত। স্বেচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হলে তাকে অবৈধ বাধাদান করা হয়েছে বলে গণ্য হবে। তবে আন্ডারলাইন করেন, বেসরকারি স্থল বা জলপথে বাধা, দ্য অবস্ট্রাকশন অফ এ প্রাইভেট ওয়ে ওভার ল্যান্ড অ্যান্ড ওয়াটার, দানের অবৈধ বাধা দানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ বেসরকারি পুকুরে বা জলপথে বা বেসরকারি পথে, বেসরকারি জায়গায় যদি বাধা দেওয়া হয় সেটাকে কি অবৈধ বাধা বলা যাবে? অবৈধ বাধা বলা যাবে না। তারপরে দেখেন, বাধা অবশ্যই গোল দিবেন স্বেচ্ছামূলক হতে হবে। অবশ্যই কি হতে হবে? স্বেচ্ছামূলক হতে হবে। তো আপনাকে যদি বলি যে কয় দিক থেকে বাধার অবৈধ বাধা বলে, বলেন তো? অবশ্যই কোন জায়গায়? সরকারি জায়গায়। দেখেন 340 দেখি আমরা, ধারা 340 অবৈধ আটক বা অবরোধ বা রংফুল কনফাইনমেন্ট। আটক বা অবরোধ বলতেই বুঝো, অবরোধ মানে কি? একটা নির্দিষ্ট জায়গায়, বা আটক মানে কি? একটা নির্দিষ্ট জায়গায় তাকে আটকে রাখতে। সেটা দেখেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, কোন নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিরস্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে, আন্ডারলাইন করেন, নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে, একটা নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিরস্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে, সেই ব্যক্তিকে অবৈধভাবে আটক করে বলে বিবেচিত হবে। একটু স্টার দিয়ে লেখেন সকল দিক থেকে বাধা, নিচে স্টার দিয়ে লেখেন যে অবৈধ আটক মানে কি? সকল দিক থেকে বাধা। উদাহরণ দেখি, দেখেন পলাশ মামুনকে, আন্ডারলাইন করবেন, 4-5 বেষ্টিত একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে।
মামুন উক্ত রুমের বাইরে যেতে না পারায় তাকে অবৈধভাবে আটক করেছে বলে গণ্য হবে। বুঝেন কিনা? কারণ তারে আটকে রাখছে কোথা থেকে? চারদিক থেকে। সো এটা হয়ে গেছে কি অবৈধ আটক। সো আমরা মনে রাখবো যে অবৈধ বাধার ইংরেজি কি? রংফুল রেস্ট্রেইন। আর অবৈধ আটক কি? রংফুল কনফাইনমেন্ট। জেনে রাখা ভালো। দেখেন, অবৈধ বাধা হলো এই যে আন্ডার লাগবেন, একদিক থেকে, ইন এনি ওয়ান ডিরেকশন, পাইছেন? একদিক থেকে যেতে বাধা দেওয়া। এবং অবৈধ আটক হলো আন্ডার লাগবেন সকল দিকে যেতে বাধা দেওয়া, ইন অল ডিরেকশন। বুঝতে পারছেন? তাহলে সকল দিকে যেতে যদি আপনার বাধা দেয় সেই বাধারে বলে অবৈধ আটক। আর যে কোনো একদিকে যেতে বাধা দিলে কি? পিজুর সাহেব, আপনার বাসায় বিথিকা বিশ্বাস যেতে চাই, আপনি ঢুকতে দেন নাই, আপনার কি অপরাধ হয়েছে বলেন? কেন? বিথিকা বিশ্বাসের বন্ধু হিসেবে ঢোকার অধিকার নাই? না, এটা ব্যক্তিগত হবে না। তো জি, দেখেন আমরা বিগত বছরের প্রশ্ন দেখি ভাই। দেখেন, এক্স ওয়াই কে একটি ঘরে বাধ্য করো, সেখানে তালাবদ্ধ করে রাখে। সেখানে কি রাখছে? তালাবদ্ধ করে রাখছে। সো এটা কি হবে বলেন তো? এটা কি হবে? অবৈধ অবরোধ। অবৈধ অবরোধ আছে, এটা অবৈধ অবরোধ। দেখছেন? 2 নম্বর প্রশ্নটা দেখেন যে এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে। এক্স বলতেছে তুমি এই রাস্তা দিয়ে চলতে পারবা না। এতে চলাচলে বাধাগ্রস্ত হয়। এক্স এর কি তো অপরাধ? সব দিক থেকে কি বাধা দিছে? না স্যার। না। তো এই জায়গায় হবে অন্যায় ভাবে বাধা। অবৈধ বাধা নাই, অবৈধ আর অন্যায় ভাবে বাধা কি? একই জিনিস। বুঝতে পারছেন? তো আমরা শাস্তিতে চলে আসি। আজকের আমাদের শেষ টপিকে একটু চলে আসি, শাস্তি। সেটা যদি দেখি যে 341 ধারা অবৈধ বাধার শাস্তি, পানিশমেন্ট ফর রংফুল রেস্ট্রেইন। অর্থাৎ 39-এ যে জিনিসটা সংজ্ঞা দিছে সেটা শাস্তি কততে? 41-এ। দেখেন, বিনাশ্রম কারাবাস যার মেয়াদ 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে 1 মাস 500 টাকা। 1 মাস 500 টাকা। আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি দেখি কার কি মনে আছে 1 মাস সাজা আছে, বাট যে কোনো বর্ণনার কোন অপরাধে? 1 মাস সাজা কিন্তু যে কোনো বর্ণনার কোন অপরাধের সাজা আমরা করছি? মারামারি। মারামারির সংজ্ঞা দিছে 159 ধারায়। 160 ধারায় বলছে যে মারামারির শাস্তি যে কোনো বর্ণনার 1 মাস পর্যন্ত কারাদণ্ড, নট বিনাশ্রম, যে কোনো বর্ণনা। যাই হোক, দেখেন তাহলে অবৈধ বাধার সংজ্ঞা দিল 339, শাস্তি 341, বিনাশ্রম কারাদণ্ড 1 মাস 500 টাকা। 342 দেখেন, অবৈধ আটকের শাস্তি। অবৈধ, তাহলে 40-এ যেটা সংজ্ঞা দিছে সেটা শাস্তি কততে? 42-এ। আটকের শাস্তি বেশি। যে কোনো বর্ণনার কারাবাস যার মেয়াদ কত? 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড সহ যা কত? 1000 টাকা বা উভয়। তো যদি আটক করে শাস্তি 1 বছর 1000, যদি বাধা দেয় 1 মাস বিনাশ্রম, বা কত? 500। এবার দেখেন আমরা 43-এ চলে আসি। 343 ধারা, বেআইনি ভাবে 3 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে। এখন আপনি যদি এইভাবে চিন্তা করবেন, ছোট ছোট জিনিস আপনি মাঝে ভুলে গেলেন যে 3 বা ততোধিক জনের জন্য যে আটক রাখে, এটা 43, 43 না 44? তাহলে 3 বা ততোধিক আছে, 43 কত দাঁড়ায়? 343। আচ্ছা, তাহলে 43 যদি 3 বা ততোধিক দিনের জন্য যদি আটক রাখে, তাহলে সাজা কত? আপনি একজনরে একটা রুমে 3 দিন আটকায় রাখছেন, তাহলে সাজা কি 42 হবে না 43 হবে? 43-এ সাজা কত? যে কোনো বর্ণনার কত? 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড সহ বা উভয়। পরেরটা দেখেন 344, বেআইনি ভাবে, আন্ডারলাইন করেন, 10 বা ততোধিক দিনের জন্য আটকালে। সর্বনিম্ন কয় দিন? 10 দিন। সর্বোচ্চ কোনো সীমা নাই। তো 10 বা ততোধিক দিনের জন্য যদি আটকে রাখে, তাহলে কতদিন? 3 বছর পর্যন্ত হতে পারে। সো আপনার এই এই কতগুলো জিনিস এখানে একটু মনে রাখতে হবে, যে অবৈধ বাধার সংজ্ঞা 39, 339, শাস্তি 341, 1 মাস বিনাশ্রম 500। অবৈধ আটকের সংজ্ঞা 340, শাস্তি কত? 42, 1 বছর 1000। আর অবৈধ আটকটা যদি 3 বা ততোধিক দিনের জন্য হয়, শাস্তি 43-এ 2 বছর। অবৈধ আটকটা যদি 10 বা ততোধিক দিনের জন্য হয়, শাস্তি 344-এ কত? 3 বছর। আচ্ছা, একটু 345 ধারাটা লেখেন। ধারা 345, 345 লেখেন। লেখেন, মুক্তির জন্য
রিট জারি করার পরেও, রিট রিট মুক্তির জন্য রিট জারি করার পরেও কোনো ব্যক্তিকে মুক্তির জন্য রিট জারি করার পরেও কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখা হলে, কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখা হলে আইপিএন দিয়ে লেখেন অবৈধ আটকের শাস্তি অবৈধ আটকের শাস্তি প্লাস, প্লাস দিবেন, প্লাস প্লাস চিহ্ন আর কি, 2 বছর পর্যন্ত। এটার অর্থ বুঝেন? এটার অর্থ হলো যে রিট বুঝাই আগে, রিট সবার জানা কথা, আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি 491 ধারায়। হ্যাবিয়াস কর্পাস, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, যদি কোনো ব্যক্তিকে ধরেন বিকাশে গোপালগঞ্জের পুলিশ অবৈধভাবে আটক রাখছে, বিকাশ সাহেবের পক্ষ হয়ে আমরা হাইকোর্টে গিয়ে রিট অফ হ্যাবিয়াস কর্পাস জারি করছি, মানে ইস্যু করলাম, মানে আমরা দায়ের করলাম আর কি, এবং আদালত নির্দেশ দিল বিকাশে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও গোপালগঞ্জের পুলিশ ধরেন ওনারে একদিন আটক রাখছে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি অবৈধ আটকের সাজা আছে 342-এ কত, 1 বছর। 1 বছরের সাথে প্লাস অতিরিক্ত হতে পারে কত, 2 বছর। 2 বছর রিট জারি করা মানে রিট অনুযায়ী ওনারা ছাড়তে বলছে, বাট তারপরে যদি কেউ না ছাড়ে তাহলে আটকের সাজা প্লাস এক্সট্রা হতে পারে কত, 2 বছর। যদি 3 দিন ওনারা আটক রাখে তাহলে ওই যে 2 বছর, 343-এর 2 বছর প্লাস এক্সট্রা কত, 2 বছর। বোঝেন কিনা? যদি যদি রিট অনুযায়ী ওনারা ছাড়তে বলছে, বাট তারপরে ওনারা 10 দিন আটকায় রাখছে, তাহলে সাজা কত, 3 বছর প্লাস কত, 2 বছর। কে বুঝেন নাই বলেন তো? এই রুবেল বুঝছেন? বুঝছেন? আচ্ছা, সেলফ প্র্যাকটিসে দেখি আমরা, দেখেন সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন। 4 নাম্বার, অবৈধ বাধা নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রযোজ্য না? বেসরকারি স্থলপথ, বেসরকারি জলপথ। 5 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন পলাশ এরূপ একটি রাস্তায় বাধার সৃষ্টি করে যে রাস্তা অতিক্রম করার অধিকার মামুনের আছে। পলাশ সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে তার উক্ত পথ বন্ধ করার অধিকার আছে। পলাশের দ্বারা মামুন রাস্তা অতিক্রমে বাধা প্রাপ্ত হয়, জায়গায় একদিক থেকে বাধা দিছে, কি বাধা, অবৈধ বাধা, অবৈধ বাধা। 6 নাম্বারটা দেখেন, এ জেড কে একটি প্রাচীর বেষ্টিত স্থানে গমন বাধ্য করে, প্রাচীর বেষ্টিত স্থানে, এবং জেড কে সেটার মধ্যে তালাবদ্ধ করে রাখে, মানে বাধা দিতে কয় দিক থেকে, 4 দিক থেকে। 4 দিক থেকে। এর অপরাধ কি, অবৈধ আটক। 7 নাম্বারটা দেখেন, পলাশ একটি দালানের বহিদারে কতগুলি লোক মোতায়েন করে, মানে বিল্ডিং এর সামনে রাখছে। মকে বলে যে ম উক্ত দালান ত্যাগ করার উপক্রম করলে তাকে গুলি করবে, এবং বলতে তুমি এই দালান থেকে বের হওয়ার চেষ্টা যদি করো তোমার কি করা হবে, গুলি করা হবে। বাধা দিচ্ছে কয় দিক থেকে, 4 দিক থেকে। 4 দিক থেকে। সো এটা কি, অবৈধ আটক, অবৈধ আটক। আর শাস্তি টাস্তি যা আছে পড়ে নিয়েন। আজকে একটু কম পড়ালাম, আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী দিন আরো বেশি করে পড়বো। ইনশাল্লাহ আগামী দিন আপনাদের ক্লাস টেস্টও আছে। আর আপনারা যারা নতুন এসেছেন, জি 219 থেকে 348 পর্যন্ত 40 মার্কেট।